বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, আমি আজকে আবারও লাইভে আসছি। আজকে দিয়ে আসলে আমি একটি লাইভের নতুন সূচনা করতে চাচ্ছি যে আমাদের ঠাকুরগাঁও রানী শঙ্কর ঠাকুরগাঁও কিনে বা বলতে পারেন যে আমাদের পুরো ঠাকুরগাঁতে যেই যারা আপনার ছাত্র রাজনীতির সাথে জড়িত তারা যারা সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা আপনার আহ, অন্যান্য দলগুলো হোক, আমরা সবার সাথে কথা বলবো। যদি তারা একসেপ্ট করতে চায়, তারা জানে আমি একজন আওয়ামী লীগের কর্মী, মোটামুটি আমাকে চেনে সবাই। হ্যাঁ, তো আজকে কথা বলবো বিএনপির ছাত্রনেতা, বিএনপির আসলে কঠিন সময়ে পরীক্ষিত ছাত্রনেতা আরজু, একজন প্রভাবশালী আনিশঙ্কল উপজেলা ছাত্র দলের ছাত্রনেতা আরজু, তার সাথে কথা বলবো। তাকে লাইভে আমন্ত্রণ জানিয়েছি, একটু আগে আবার এসেছিলাম, আবার আপনারা একটু বিরক্ত হয়েছেন। তো আসলে মানে একটু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে তখন তাকে আমি অ্যাড করতে পারিনি, বাট আশা করি এবার প্রবলেম হবে না। হ্যাঁ, আহ, একটু কষ্ট দিব আমি আপনাদেরকে। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। ইয়েস, আমরা আমাদের গেস্ট পাই গেছি ফাইনালি, ইনশাল্লাহ। ও আমাদের করবে। আজও আমরা তোর জন্য অপেক্ষা করতেছি, তুই আসলে হয়তো বা আরো অনেক গেস্ট, আরো লোকজন আসবে। আশা করা যায় যে এবার তখনকার মতো আমরা দ্রুত তখন অ্যাড হইতে পারিনি, এবার অ্যাড হয়ে যাব। আবার ডিক্লাইন, সেম প্রবলেম, সেম প্রবলেম। They can join your broadcast at this time. আসলে প্রবলেমটা কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমার কাছে খুব মানে প্রবলেমের একটু আগেই আবার আমরা ঠিকঠাক পরীক্ষা করে দেখলাম। রাফি মামা, কেমন আছিস বন্ধু? আমি তোর দলের একজন আমার এলাকার ছাত্র নেতাকে ইনভাইট করার চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, আজু, ভাই, তোকে ভিডিওতে দেখতে পাচ্ছি না। সেটা আমিও বুঝতেছি না ক্যামেরাটা, মানে সমস্যাটা কোথায় আসলে। আহ, আচ্ছা ঠিক আছে, আমি যা আম্মু দেখতেছি। আম্মু আসসালামু আলাইকুম। পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু কথা বলতেছি। হ্যাঁ, আরজু আমাদের রানীশঙ্কল উপজেলা ছাত্র দলের ওই আমিও সময়ের একজন পরীক্ষিত ছাত্র নেতা। তার পরিচয় তাকে আমি দেওয়ার জন্য বলছি। আরজু একটু ছাত্র নেতা, তার পরিচয় তাকে আমি দেওয়ার জন্য বলছি। আরজু একটু আসসালামু ছাত্র আলাইকুম। নেতা, তার পরিচয় তাকে আমি দেওয়ার জন্য বলছি। আরজু একটু আসসালামু ছাত্র আলাইকুম। নেতা, তার পরিচয় তাকে আমি দেওয়ার জন্য বলছি। আরজু একটু আসসালামু ছাত্র আলাইকুম। নেতা, তার পরিচয় তাকে আমি ভাই, দেওয়ার জন্য কথাগুলো বলছি। আরজু মানে একটু প্রচুর বাজতেছে, মানে একই কথা বারবার রিপিট হচ্ছে। কথাগুলো প্রচুর বাজতেছে, একই কথা বারবার রিপিট হচ্ছে। প্রচুর বাজতেছে, একই কথা বারবার রিপিট হচ্ছে।
আরজু কথা বলো। আমার কি ক্যামেরা অন হয়েছে ভাই? আমি আসলে কথা বলো। আমার কি ক্যামেরা অন হয়েছে ভাই? আমি আসলে ক্যামেরা অন আরজু তোর ক্যামেরা এখনো অন হয় নাই, হ্যাঁ? ভাই, প্রবলেমটা আসলে আমার না মনে হচ্ছে। আমি কিন্তু সব প্রবলেম সলভ করলাম, একদম ফোন এয়ারপ্লেন মোডে করে দিচ্ছি। আমার না মনে হচ্ছে। আমি কিন্তু সব প্রবলেম সলভ করলাম, একদম ফোন এয়ারপ্লেন মোডে করে দিচ্ছি। আমার না মনে হচ্ছে। আমি কিন্তু সব প্রবলেম সলভ করলাম, একদম ফোন এয়ারপ্লেন মোডে করে দিচ্ছি। আমার না মনে হচ্ছে। সব প্রবলেম সলভ করলাম, একদম ফোন এয়ারপ্লেন মোডে করে দিচ্ছি। আসলে বুঝতে পারতেছি না যে প্রবলেমটা কোথায় হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে বিব্রত করার জন্য খুবই দুঃখিত। আমি মানে সর্বোচ্চ চেষ্টা করতেছি, মানে এত নয়েজ কেন আসতেছে আমি বুঝতেছি না। টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা আরজু, আমি তোকে আরেকবার অ্যাড করতেছি। আমি আমার মাইক্রোফোন মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমি আমার মাইক্রোফোন মিউট করে দিচ্ছি। আরেকবার হেডফোন, হেডফোন তো আমি অফ করে, হেডফোন ব্যবহার করছি। আচ্ছা, হেডফোনটা আমি ডিসকানেক্ট করছি, আবার কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করি। আচ্ছা, ওকে, আমি মিউট করে দিলাম। এবার আরজুকে। শাইন ভাই, আছি আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ থাকার জন্য। বাট আমাদের একজন গেস্ট আছে আজকে, গেস্টকে আমি নিয়ে আসতে পারতেছি না। আমার সবচেয়ে কষ্ট হয়, আনতে পারলেও ওকে ভিডিওতে দেখা যাচ্ছে না। অথচ আমার ডিভাইসটাতে আমি আরেকটা ডিভাইস অ্যাড করলাম, ওটাতে ওর কোনো প্রবলেম হচ্ছে না। আসলে খুব বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে যাচ্ছি। দেশের মতোই ভ্যাবাচ্যাকা অবস্থা আমারও। মানে সত্যি ব্যাপারটা বিরক্তিকর। আমার ডিভাইস আবার অ্যাড হচ্ছে, কিন্তু অন্য ডিভাইস অ্যাড হচ্ছে না কেন? সত্যি ব্যাপারটা খুবই হতাশাজনক, মানে খুবই বিরক্ত লাগছে। আহ, যাই হোক, না হলে একটা সেট আপ নিয়ে নিবো আমি, যদি আসলে আমার, আমি চাই যে আমাদের যে ঠাকুর তৃণমূলের মানুষ আছে, হ্যাঁ, যারা ফেসবুক স্ক্রল করে, আমাদের মুরব্বীরা আমাদের সাথে যাদের অ্যাড আছে, তারা আমাদের কথাগুলো শুনুক, আমাদের পাঁচগুলো বুঝুক, আমাদের পরামর্শ দেওয়া, এবং আমাদের যারা আমরা ভবিষ্যতে রাজনীতি করতে আগ্রহী, আমাদের ভিতরের আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো আপ করার ব্যাপারটাও কাজ করুক। দেশ আর দেশের মানুষ ভার্সেস নেট। সামিউল, ভালো বলছিস। আলামিন সরকার, দুই ভাই, আসসালামু আলাইকুম। ভয়ঙ্কর অবস্থা, আমি অ্যাড করতে পারতেছি না, মানে কি, আমার কাছে খুবই রাগ লাগতেছে ব্যাপারটা।
সামিউল, এটার কোনো সমাধান দে। শ্রমিকদের আদাব। ফাহাদ, কেমন আছিস ভাই? টিউটোরিয়াল দেখছি আমি, হ্যাঁ সাকিব, আমি টিউটোরিয়াল দেখছি। যেভাবে যেভাবে বলতেছে আমি অ্যাড হইতে পারতেছি। আচ্ছা সাকিব, আমি তোকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুই দেখ তো তোর কাছে যাচ্ছে নাকি। সাকিব, তুই ভিউয়ার্সটা নাই, চলে গেছিস। শ্রমিক দা, তোমাকে ক্যামেরায় আনার জন্য আমি একটু রিকোয়েস্ট করতেছি, দেখো থেকে আসতে তুমি কানেক্ট হইতে পারতেছো নাকি। দে ক্যান ডু দিস টাইম। ফাহাদ, আলহামদুলিল্লাহ ভাই, আছি, ভালো আছি। তোর দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলতে পারিস, অ্যাড হইতে পারিস। যদিও তো আরজু ভাই আজকে গেস্ট ছিল, কিন্তু আনতে পারতেছি না। হাবিব, কেমন আছিস ভাই? কেমন আছিস? আছেন ভাই? হাবিব, আমাদের রানী শঙ্করের একজন গর্ব অহংকার 24-এর এই গণ অভ্যুত্থানে অনেক বড় ভূমিকা রেখেছে রানী শঙ্কর উপজেলায়। হাবিবকে আমি একটা রিকোয়েস্ট পাঠাই, দেখি কি অবস্থা, কি বলে সে। কান জয়েন হাবিব। হুম, আরজু আবার ডিক্লাইন ইনভাইটেশন দেখাইতেছে। হাবিব, একদিন আমন্ত্রণ থাকলো এরকম, মানে আমরা জনগণের সামনে কথা বলতে চাই, হ্যাঁ, ফেস টু ফেস। মানে আসলে আমরা বুঝতে চাই, আমরা তো একই অঞ্চলের মানুষ। আমরা তো এলাকাটাকে ভালোবাসি, তাই না? আমরা রানী শঙ্করটাকে ভালোবাসি, ঠাকুরগা তিনটাকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, এই বাংলার মাটি মানুষকে ভালোবাসি। সেই জায়গায় রানী শঙ্করের সামনে রাজনীতি করতে গেলে আহ, আমরা অবশ্যই আমাদের আন্ডারস্ট্যান্ডিং বোঝা উচিত। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা সফল হয়েছি অনেক কষ্টের পর, অনেক মানে অনেক ধৈর্যের পর। আজু, ধন্যবাদ তোকে। প্রবলেমটা কিন্তু আমার ছিল না ভাই। আমি তো খুব চেষ্টা করছি, মানে যতটুকু করা যায় সর্বোচ্চ চেষ্টাটা আমি করছি। মানে টিউটোরিয়ালও দেখে রাখছি আমি, হ্যাঁ, আমি আমার ফোনটা দিয়ে ট্রাই করলাম। আচ্ছা যাই হোক, আমি প্রথমে একটু বলি। বর্তমান দেশ, সমাজ, রাষ্ট্র, রাজনীতি এর আধারে রানীশঙ্কল থেকে ঠাকুরগাঁও থেকে পুরো বাংলাদেশ এবং বিশ্বের রাজনীতি নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে তার ভাবনা, তার চিন্তা ভাবনা সে আমাদের সাথে শেয়ার করবে। আমাদের সাথে আছে রানীশঙ্কল উপজেলা ছাত্র দলের দুঃসময়ের একজন, আমাদের চোখে দেখা দুঃসময়ের একজন পরীক্ষিত জিয়া সৈনিক, শহীদ জিয়া সৈনিক, আরজু রিয়াদ। আরজু, সবার উদ্দেশ্যে কিছু বলো, তারপর আমরা আলাপে যাবো। আসসালামু আলাইকুম। আব্বু, আসসালাম আপনারা আলাইকুম। যারা এখন ওয়েট করতেছিলেন, আম, আমরা যাদেরকে ওয়েট করিয়েছি, আসলে যান্ত্রিক কি বলবো কি বলবো আসলে, এটা মানে দুঃখিত আমার আমরা। এর আগে কখনো অ্যাড হয়নি, ওইভাবে বুঝতে পারি নাই যে কিভাবে অ্যাড আচ্ছা, হব। যাক, শেষমেশ সাকসেস হলাম। আসলাম আপনাদের মাঝে দুই একটা কথা বলবো। ভাইয়ের কিছু প্রশ্ন আছে, ভাই আমাকে বলছিল, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব। মানে আমার ইচ্ছাটা হলো কি আরজু, আমরা যারা রাজনীতি করি, যে যেই দল মতের রাজনীতি করি না কেন, আমরা কিন্তু আমাদের এলাকাটাকে ভালোবাসি। হ্যাঁ, আমাদের অঞ্চলটাকে আমরা ভালোবাসি বলেই কিন্তু রাজনীতি করি। আমাদের তো পেট অবশ্যই। চালানোর জন্য রাজনীতি করি না, আমাদের এই জন্য পড়াশোনা আছে। সবার একটা ভিন্ন ভিন্ন জায়গা আছে। তো নিজে খেয়ে বোনের মোষ তাড়াতে যাবো যখন আমরা, তো হয়তোবা আজকে আমরা একটা বিরোধী জায়গায় অবস্থান করতেছি, এক একজনের এক এক মত। তো আন্ডারস্ট্যান্ডিংটা, যে জাতীয় ঐক্যটা আমরা দেখতে পাচ্ছি না দেশে। আমাদের মানে আঞ্চলিক তরুণ যে নেতৃত্বগুলো আছে তাদের জন্য চিন্তা ভাবনাটা এক হয়। সেই জায়গা থেকে আমার মানে এই উদ্যোগটা নেওয়া যে আজকে যেমন তুই ছাত্র দলের একজন নেতা আছিস, আর সামনে একজন সমন্বয়ক নেতা বা
শিবির নিয়ে সবার সাথে আমরা হয়তো মাঝে মাঝে দুইজন তিনজনের গেস্ট থাকে, আমরা আমাদের চিন্তা ভাবনাগুলো শেয়ার করবো, আমরা একে অপরের উপর দেখার দৃষ্টিভঙ্গি তর্ক না করে যৌক্তিকভাবে দেখার চেষ্টা করবো, গণতন্ত্র প্র্যাকটিস অবশ্যই। করার চেষ্টা করবো। সেই জায়গা থেকে আর কি তোকে আনা। তো আজও সব মিলে কেমন আছিস? চাচা কেমন আছে? বাসার সবাই কেমন আছে? আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনার বাসায় সবাই ভালো আছে ভাই? আছে আলহামদুলিল্লাহ। আছি, আমরা ভালো আছি। আমাদের বাবা মা আমাদের কিন্তু অনেক টেনশন এখন আসবে, তাও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই কর্মফল বলে একটা ব্যাপার থাকে না, যে যেরকম কর্ম করে সে একটা ফল পায়। হ্যাঁ, তারপরে যে সামগ্রিক একটা হয়রানির মধ্যে আমরা নাই। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে কর্ম একজনের, ফল সবার। হ্যাঁ, এটাই রাজনীতি করতে গেলে তো এগুলো অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ, এটা তো একটা সামগ্রিক চিত্র গোটা বাংলাদেশ আওয়ামী লীগের, মানে যারা আওয়ামী লীগকে সমর্থন করে এটা সামগ্রিক চিত্র। আচ্ছা, এটা তুমি যেটা তোর কাছে রাজনীতির একটা অংশ ভাই। এটা রাজনীতির একটা অংশ। মানে তোরা দীর্ঘদিন তো এটা প্র্যাকটিস করছিস, আমরা দেখছি যে কিভাবে আসলে রাজপথে আজকে রাজপথটাকে যেভাবে মিস করি আমরা। আসলে এটা বুঝতে হবে যে তোদের কষ্ট ভালোবাসা কখনো হয়তো বা হাসি মুখে গল্প করা, একসাথে চা খাইতে খাইতে আড্ডা মারতে মারতে ওই কষ্টটা অনুধাবন করতে পারি নাই, যে কষ্টটা আমরা এখন অনুধাবন করতে পারতেছি। আমি ওইভাবেই দেখতেছি বিষয়টা আর কি। তো তুই কি কেমন দেখতেছিস বাংলাদেশ সামগ্রিক ভাবে কেমন আছে? আমি বর্তমান আসলে প্রেক্ষাপট গুলো বলি। বর্তমান যে আমি সবার উদ্দেশ্যে দুটো কথা বলি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ভালোভাবে বলতে পারিনি। এখন আপনাদের সকলের উদ্দেশ্যে আমার ভালোবাসা, সকলের জন্য আমার শুভকামনা। তো বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের, যে একটি একটি গণ অভ্যুত্থানের পরে যে একটি সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে বা যে দায়িত্ব নিয়েছে, যে উপদেষ্টা, তাদের যে মানে রাজনীতির দৃষ্টিকোণ, যেটা বোঝা যাচ্ছে যে তারা আসলে মাইনাস বিএনপিকে মাইনাস করার প্রক্রিয়ার দিকে আগাচ্ছে। তার একটা বড় লক্ষ্য হচ্ছে যে তারা নির্বাচনকে সমর্থন করছে না এবং সংবিধান পরিবর্তন। এবং দুঃখের সাথে একটি কথা বলতে হয় যে পুলিশ, র্যাব এবং আনসারের যে ইউনিফর্মটা চেঞ্জ করা হলো, এটা খুবই একদম মানে নিম্ন নিম্ন কোয়ালিটির। একটা র্যাবের মতো একটা বাহিনীকে এরকম একটা ড্রেস দেওয়া, এটা খুবই দুঃখজনক। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই, এবং সেই সাথে যারা যারা এই পোশাক পরিবর্তনের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে যে বর্তমানে যে উপদেষ্টার নামে, সমন্বয়কের নামে যে রাজনীতিটা হচ্ছে বাংলাদেশে, এই রাজনীতির জন্য কিন্তু আমরা কেউ আন্দোলন করি নাই। এই বাংলাদেশ সবার, আমাদের সকলের। আমরা সকলে মিলেই এই বাংলাদেশকে সাজাবো এবং একটি নির্বাচিত সরকারের মাধ্যমে, নির্বাচিত আচ্ছা, সরকারের মাধ্যমে। একটি অনির্বাচিত সরকার কতদিন থাকতে পারে আর কিভাবে দেশ পরিচালনা এই করতে পারে? এটা এই প্রসঙ্গে আমরা আসতেছি পরে। আরেকটি কথা মানে দুঃখের সাথে বলতে হয় যে আমাদের যে মামলাগুলো ছিল সেগুলো আবার চলমান, আমাদেরকে এখনো হাজিরা দিতে হয়। এগুলো খুবই দুঃখজনক। মানে বড় বড় সন্ত্রাসীরা আমাদের আমলের গায়েবী মামলাগুলোর কথা বলতেছি। 5 বছর পরে কিন্তু আমাদের মামলাগুলো এখন আপনার চলমান। মানে আমাদের আমলে যে গায়েবী মামলাগুলো তোদেরকে দেওয়া হচ্ছে সেগুলো এখনো চলমান। এগুলো এখনো চলমান। আমাদেরকে এখনো হাজিরা দিতে হচ্ছে। আচ্ছা, তোর বক্তব্যে যেটা বুঝলাম যে সামগ্রিক বাংলাদেশ আসলে খুব একটা পিচ্ছিল রাস্তা দিয়ে আগাচ্ছে। দুর্মূল্যমান একটি অবস্থায় বলতে গেলে। মানে পিচ্ছিল একটা রাস্তায় দিয়ে হাঁটতেছে। আচ্ছা, আর এইসব বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্যই আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্ডারে বারবার যে ঘটনাগুলো ঘটছে, এগুলো একটা নাটক, এক ধরনের নাটক। এর মাধ্যমে যদি তারা আরো কিছুদিন কন্টিনিউ করতে পারে, তারা একটি ডাইভার্সন রাজনীতি জনগণের দৃষ্টি অন্যদিকে সরাই রাখছে। সরাচ্ছে, তারা সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে, যেটা ওয়াজ মাহফিলে হচ্ছে রীতিমতো। হ্যাঁ, একটা একজন একজন ইসলামী স্কলারের কাজ কি? তিনি ইসলাম প্রচার করবে, ইসলাম নিয়ে গবেষণা করবে, প্রচার করবে। গবেষণা করবে, কিন্তু তারা কি করছে? তারা একটু মাহফিলে রীতিমতো আপনার রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করছে। এগুলো খুবই দুঃখজনক আসলে। আমরা তো তাদের ভালোবাসি। আর মাহফিলে তো সব ধরনের মানুষ যায়। আর ওয়াজ মাহফিল করে তো সরকার গঠন করা সম্ভব না। তারা আসলে তারা যে নিম্ন রাজনীতির চর্চা করছে, এগুলো দেশকে অবশ্যই ভালো দিকে নিয়ে যাবে না।
আচ্ছা মানে একটু আমি বলি, মানে তোর কথার সামগ্রিক যে ব্যাপারটা প্রকাশ পাইলাম, তোর আসলে প্রচন্ড রকম একটা মানে শঙ্কার মধ্যে আছিস এবং সাথে বিব্রত। বিব্রত। ধর, এবং আমি আমি আমরা আমার আমি যতটুকু জানি আমাদের দলীয় যে অবস্থা, আমরা আমাদের অবস্থা হচ্ছে যে অনতি বিলম্বে নির্বাচন দিতে হবে। একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক। আচ্ছা একটি এটা অনির্বাচিত সরকার দেশ পরিচালনা কত রকমের বাধা! এই দেখেন গতকালকে আপনার এই যে কি বলে জাদুরানীতে একজনকে গণপিটুনির মাধ্যমে হত্যা হত্যা করা হলো। যদি দেশে যদি সুষ্ঠু আইন আপনার প্রশাসনিক ব্যবস্থা থাকতো তাহলে তো এরকম ঘটনা ঘটতো না। আচ্ছা, এখন তোদের মনে কর যে তোদের উপরে যে যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ, মনে কর যে রক্ত, চাঁদাবাজি, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই যে তোদের তারা বলতেছে যে তোদের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে, যে নির্বাচনটা আরেকটু দীর্ঘায়িত করতে পারলে হয়তো বা ছাত্ররা বিরোধী দল এসে জামাত বিএনপি একটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে সরকার গঠন করে, আমরা শুনতেছি এরকম কথা হচ্ছে, এটা আমার মতামত না। এরকম একটা মানে প্রক্রিয়া এই এই চলমান। এইগুলো মানে আমরা ডেইলি শুনছি। আসলে হ্যাঁ, এসবের সাথে আমরা জড়িত না। রাইট, এটা রাইট। একদম এটা একদম চরম সত্য কথা। কেউ প্রমাণ দিয়ে কথা বলতে পারবে না। আর যাদের যদিও প্রমাণ দিতে পারে, যাদেরকে দিয়ে প্রমাণ দিতে হবে তারা হচ্ছে 5 আগস্টের পরের ব্যক্তিবর্গ। মানে 5 আগস্টের পরে যারা পরে আসছে তারা যদি এখন দখলদারিত্ব করে, এসবের দায়িত্ব বিএনপি নিবে না। না, আর আপনি একটু সেসব জায়গায় একটা একটু জায়গা খেয়াল রাখা করবেন, বহিষ্কার একটু বহিষ্কার করতেছে। একটু খেয়াল করবেন, আপনি এই যে মিডিয়াতে দেখেন, মিডিয়াটা বর্তমানে তাদের দখলে। রীতিমতো এক এক জনের 5-7টা করে আইডি অ্যাকাউন্ট। আপনি একটা কমেন্ট করলে ওরা 5টা কমেন্ট করে একসাথে। এই যে তাদের বট একটা বিশাল একটা বট বাহিনী কাজ করছে, অনলাইন হোক আর যেভাবে হোক, বা বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গকে দিয়ে বিএনপি কে নিয়ে উল্টো পাল্টা কথা, এগুলো আমাদেরকে হাসায়। এই জন্য হাসায় যে আমরা এগুলো রাজনীতি অনেক আগে করে আসছি। আমরা আমরা তৃণমূলের যে মানুষের জনগণের যে রাজনীতি, আমরা সেই জনগণের রাজনীতি করছি। হ্যাঁ, এবং তারা যদি এতই জনপ্রিয় হয়ে থাকে তাহলে তারা নির্বাচন দিচ্ছে না কেন? তার নির্বাচন দেখুক জামাত কি। আমরা জামাতকে দেখতে চাই। ইতিহাস সাক্ষী। আচ্ছা, আমি আমি আরেকটা প্রশ্ন করি আর কি, হ্যাঁ, প্রশ্নটা পাশে মানে প্রশ্নটা কেন্দ্র করে উত্তর দিস। আহ, অনেকে বলছে যে ছাত্র সমন্বয়কারীরা থেকে শুরু করে মানে তাদের সমমনা ইভেন অনেক জামাতের মানুষ, বিএনপি শিবিরের মানুষই মন্তব্য করছে যে বিএনপি কে দিল্লি গ্রিন সিগন্যাল দিচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করছে। এখন তোরা তৃণমূল, একদম আমরা কিন্তু তৃণমূলের নেতা কর্মী, হ্যাঁ, আমার মনে হয় যে রাজ্য এটা একটা ইতিহাস হচ্ছে যে একজন সাবেক পতিত সরকার একটা মানে মানে জনগণের বিস্ফোরণে, হ্যাঁ, একটা আন্দোলনের পতিত সরকারের একজন সাবেক পতিত সরকারের দলের আওয়ামী লীগের একজন সমর্থকের সাথে বর্তমান বাংলাদেশের বৃহত্তর দল ছাত্র বিএনপি ছাত্র দলের একজন ছাত্র নেতা আমরা মুখোমুখি কথা বলছি, এটা কিন্তু অনেক বড় একটা গণতান্ত্রিক চর্চা। মানে এটা কিন্তু উদাহরণ, আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোথাও এর আগে এটা হচ্ছে। আই ডোন্ট থিঙ্ক সো। তো আমার প্রশ্নটা আসি আবার, যে আমার তারা বলছে যে তোরা দিল্লির গ্রিন সিগন্যাল পেয়ে তোরা নির্বাচনে আসতে যাচ্ছিস, বা তোরা বলছিস যে নির্বাচন আসার পর সবকিছু ঠিকঠাক করে দিবি, এবং তারা বলছে যে তোরা আওয়ামী লীগের পুনর্বাসন করতেছিস। প্রথম কথা, তোদের সাথে মানে তুই তৃণমূলের জায়গা থেকে, হ্যাঁ, তোর চিন্তা ভাবনার জায়গা থেকে তুই এটা কিভাবে দেখিস যে ভারত আর দিল্লি বা ভারতের সাথে বিএনপির বা বাংলাদেশের সম্পর্কটা বা কি কি জন্য এটা বলা হচ্ছে, এবং তোরা আওয়ামী লীগের পুনর্বাসন এটা কথা, এই কথাটার উত্তর দিবি একটা রাজনৈতিক ভাবে, যেটা তোদের উপর ব্লেম আসতেছে মানে একটা পক্ষ থেকে যে তোরা আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করতেছিস। সেটার সাথে সাথে তারপরে তুই তোর ব্যক্তিগত জায়গা থেকে আওয়ামী লীগের রাজনীতি কেমন দেখতে চাইস, বা তাদের রাজনীতিতে আসার, রাজনীতি করার অধিকারটুকু আছে না নাই, এবং না থাকে এরকম অধিকার না দিলে যে কি পরিণতি হয় তার 15 বছরের যোগফল কিন্তু তোরা দেখছিস আমরা 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 উপলব্ধি করতে, আমরা তো ফিল করতেছি, তুই দেখছিস। তো আমার প্রশ্নটা কিন্তু স্পষ্ট, এখন উত্তর শুনবো আমি তো। আওয়ামী লীগ মানে আপনার মূল প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, এটাই তো না, ভাই? তার আগে আরেকটা কথা আছে, তার আগে আরেকটা প্রশ্ন আছে। মানে তুই যদি পিনাকি ভট্টাচার্যের কিছু কথাবার্তা শুনে থাকিস বা ইলিয়াস সাহেবের, আমি ওনার ভিডিও শুনি, আমি ওনার ভিডিও দেখি।
কিন্তু আগে বেশি দেখতাম, এখন একটু কমই দেখি। আমি কম দেখি আর কি, মানে হেডলাইন গুলো যখন ঠিক হয় তখন ওই লাইন গুলো দেখি আর কি, যেন এখন ভুল না মনে হয় যে সত্যি। সকলেরই, মানে যখন মনে হয় ওনারা যে তাদের এক সকলেরই মিনিট এজেন্টটা একটাই। এক মিনিট আপনি ওনারা দাবি করছে আর কি যে তোরা মানে বিএনপি কে ভারত গ্রিন সিগন্যাল দিচ্ছে যে নির্বাচনে আসেন, এবং তারেক জিয়া নির্বাচনের পর বাংলাদেশে আসবে। শুনেন, আমি একটা বিষয় ক্লিয়ার করি প্রথমে, যে বিএনপির পররাষ্ট্রনীতি আসলে একদমই ভারত কেন্দ্রিক না। আমরা ইসলাম প্রিয় আহ, একটি রাজনৈতিক দল। আমরা সবসময় ইসলামকে সমর্থন করে আসছি, এবং তারা যেটা ছড়াচ্ছে এই মুহূর্তে, বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিদ্বেষী ম্যাক্সিমামই। আমরা যে খেলায় লিপ্ত আর কি, একটি 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 পক্ষ এর চেষ্টা করছে যে যে রীতিমতো যে বাংলাদেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা হিন্দু মুসলিম দাঙ্গা, এই টাইপ একটা বিষয় তারা চর্চা করতেছে। তো তারা তো কোনোভাবেই সফল হতে পারবে না। আপনি অতীত দেখেন, বর্ডারে যত ঘটনা ঘটছে, সব কিন্তু বিএনপির আমলেই হয়েছে। অন্য কোনো সরকারের সময় কিন্তু ভারতের সাথে কারো কোনো সংঘাত হয়নি। তো 10 ট্রাক অস্ত্র আমাদের বাবর ভাই কিছুদিন আগে যিনি বের হলেন, আমার লিডার, আমার শ্রদ্ধেয় লিডার, যেটাকে মনে প্রাণে শ্রদ্ধা করি, ভালোবাসি, যাকে আমি একদম রীতিমতো ফলো করি। আমি উনারই আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক। আমার নেতাই আমার নেতা যেখানে 10 ট্রাক অস্ত্র অস্ত্র মামলায় দীর্ঘদিন জেল খাটলো, তারা কিভাবে বলতে পারে যে আসলে আমরা ভারতের গ্রিন সিগন্যালের অপেক্ষায় ছিলাম? দেশের জনগণটা করবে, সিলেক্ট করবে যে আসলে কে সরকার গঠন করবে, কে আসবে, কে যাবে। তাদের প্রশ্নে তো আসলে সবকিছু আসলে হয় না, ডিসাইড হয় না। আর আওয়ামী লীগ 15 বছর আমরা কিভাবে করছে তো জামাত। আপনি দেখেন, এতদিন তারা ছাত্র শিবিরের ছেলে পেলে ছাত্রলীগের পোস্ট নিয়ে থাকলো, এখন তারা হঠাৎ করে শিবিরের সভাপতি। এগুলা কি এগুলা কি হাস্যকর বিষয় না ভাই? এই তো দেশের জনগণ আমার তো দেখছে, একটা আমি এগুলা তো দেশের জনগণ দেখছে, তারা জানছে, এইসব প্রশ্ন তারাই সকলেই জানে যে 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 আসলে আমি জামাতকে নিয়ে ওইভাবে কথা বলতে চাই না, আমি তাদেরকে ওইভাবে হিসাব করিনি, এই জন্য করিনি তাদেরকে। আমাদের গত 17 বছরে ওইভাবে আমি তাদেরকে পাইনি। আর 5ই আগস্ট পর্যন্ত তাদেরকে পাইনি। 5 আগস্টের দিন, ওই দিন যারা ছিল, আমি তো নামগুলো ধরে ধরে বলতে পারবো। কারণ প্রথমত যে যে 4-5 জন অ্যাডমিন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই অ্যাডমিনদের মধ্যে আমি একজন ছিলাম। এটা হাইট ছিল হয়তো, পরে পরে সেটা প্রকাশ পাইছে। তারপরে তো আমাকে নিয়ে পুলিশ ব্যাপক হয়রানির ধাপ, অনেক কিছু হয়েছে, আমার বাসা ঘেরাও। এগুলো তো সবাই জানা, সকলেই জানেন। যেহেতু এই ক্রেডিট তো একটা পক্ষ নিতে চায় আবার। তারা তো সে প্রথম 5ই আগস্টের পর থেকে তারা তো চেষ্টা করতেছে ভাই, মানে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমরা এখন সমন্বয়কারীদেরকেও এরকম একটা জায়গায় দেখতেছি একটা যে আমরা তারাও ছোট্ট পরিসরে উদাহরণ দিই। আমার আমার বাসা রাজবাড়িতে। জি, রাজবাড়ির এমন কোনো মানুষ বাদ নাই যাদের কাছে পুলিশ আমার নাম্বার খুঁজে নেয়, আমার ফোন নাম্বার খুঁজে নেয়। ইভেন এমন একটা দিন বাদ নাই যে আমার এই রাস্তা দিয়ে, বাড়ির পাশের রাস্তা দিয়ে 2-1টা পুলিশের গাড়ি ডেইলি, 7-8টা পুলিশ। না এগুলো আমাদের অভিজ্ঞতা হচ্ছে তো এখন, আস্তে আস্তে কেমন হয় ব্যাপারগুলো আর কি। এগুলো ভাই ডেইলি আমাদের সাথে হয়েছে। আর দেশের জনগণ জানে বিএনপির কর্মীরা, আমরা সাধারণ কর্মী, আমরা কিভাবে নির্যাতিত হয়েছি, এবং এই আন্দোলনকে কিভাবে সফল করছে। দেশ নায়ক তারেক রহমানের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে উনি লন্ডনে থাকতে পারেন, কিন্তু উনার পরামর্শেই সবকিছু হয়েছে। না আমরা আমরা আসলে একটা জায়গায় একটা জায়গায় আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে তারেক সাহেবের প্রতি, হ্যাঁ এটা কৃতজ্ঞতা এবং সম্মান তার সাথে থাকবে। কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত হইতে পারে বা একটা কৌশল হইতে পারে। 72-এর সংবিধান, আসলে 72-এর সংবিধান যে মুজিববাদী সংবিধান, মুজিববাদী বলে কিন্তু কোনো কথা নাই। আমি এটুকু আশ্রয় রাখছিলাম, এক শ্রেণীর সুবিধাপন্থী মানুষ যারা সুবিধা পাইলেই ঢুকে যেতে চায়, তারা একটা এরকম মুজিববাদী নামে ছোটখাটো, কিন্তু মুজিববাদী বলতে কিন্তু আমরা আওয়ামী লীগের চর্চা কোনো কিছু পাই নাই। তো এই মুজিববাদকে তারা কবর দিতে চায়, এই বিষয়ে আমার কোনো প্রবলেম নাই। তারা কি করতে চাইল, কারণ কবর দেওয়ার মালিক তারা না, জনগণ। তো যখন তারা 72-এর সংবিধানটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, তো বিএনপির তারেক জিয়ার পাশে থাকাটা আমার মানে খুবই ন্যায়সঙ্গত এবং 71-এর পক্ষের শক্তি, এবং 71-এর শক্তিশালী আপনার সব কথার মাঝখানে আমি খালি একটা কথা বলে দিই, আমরা সকলেই স্বাধীনতার পক্ষে শক্তি, আমরা স্বাধীনতাকে সমর্থন। অফকোর্স। আমার নেতা, আমার আদর্শ, আমার আমার লিডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমার আদর্শ।
তিনি নিজে যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, তার হুম। সময় সংবিধান আপনার রচিত হয়েছে, আমি সেই সংবিধানকে অবশ্যই সমর্থন করি, সম্মান করি। আচ্ছা, মানে এই দেখ, কালকে যদি আমাদের স্যারের ডক্টর ইসলাম আলমগীর স্যারের আমরা বিদেশে দেওয়া বক্তব্যটা দেখি, হ্যাঁ, এবং আবার তার প্রতিক্রিয়া নাহিদ সাহেবের লেখাটা দেখি, ডয়েশ ভেলে, সরি ডয়েশ ভেলে না, খালেদ মহিউদ্দিন জানতে শুনতেছিলাম, খালেদ ভাই ওখানে যেহেতু বাকি নামে একজন, বাকি সাহেব নামে একজন সমন্বয়ক, বাকির নামে একজন সমন্বয়ক ছিলেন, হ্যাঁ, তিনি এভাবে বলছিলেন যে আহ আহ, আগস্টের আগে থেকেই, মানে 5 তারিখ আগস্টের আগে থেকেই তাদেরকে বলা হচ্ছিল, বিএনপির হাইকমান্ডকে বলা হচ্ছিল যে আপনারা সরাসরি নামে সমর্থন দেন। তখন থেকে তারা নাকি এক দফার পরিকল্পনা করছিল। তো যখন না তারা একদম শেষ মুহূর্তে এসে তারা, মানে এখানে ক্রেডিট নেয়, এবং এটাও বলতেছিল যে আহ, কি সেনা প্রধানের ডাকে দৌড়াই গেছিল আর কি, মানে ব্যাপারটা এইভাবে স্যাটার করতেছে যে কারা সেনা প্রধানের ডাকে দৌড়াই গেছিল, তখন এইভাবে দৌড়াই গেছিল। এই ধরনের কথাগুলো তারপর মাহফুজের বক্তব্যে। তো সমন্বয়কদের সাথে বিএনপির দূরত্বটা কেন, ছাত্রদের সাথে, ছাত্র সমন্বয়ের বিএনপির এই দূরত্বটা কেন? প্রথমে আপনাকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। এটা কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগও দাবি করতো, হ্যাঁ। সেটা করতেই পারে, এটা কোনো বিষয় না, আপনিও করেন, সমস্যা নেই। তো ছাত্রদল যদি এই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষ, সামনে এবং পিছনে, আপনার মেসেজে হোক, কলে হোক, আর যেভাবে হোক, ছাত্রদলের নেতৃবৃন্দ যদি আপনার এই আন্দোলনে আপনার পরিচালনা না করতো, তাহলে তারা কোনোভাবেই সফল হতে পারতো না, এটাই স্পষ্ট, যেটা আমি নিজেও করেছি। আমি ক্ষুদ্র জায়গা থেকে বলতেছি, এটা আমি নিজেও করছি। এটা কি অস্বীকার করতে পারবে না? কোন সমন্বয়ের কাছে ডাকেন কিন্তু ছাত্র যে আমার শিবির তো সাথে দাবি করতেছে তারা আমার সাথে কথা বলেন, আন্দোলনের সময় যে আমার কাছে পরামর্শ নেয়নি ওরকম সমন্বয়ককে ডাকেন। কোন সমন্বয়ক আছে যে আমি পরামর্শ করি নাই? এটা আচ্ছা, সকলেরই জানা। এখানে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে আর্জু, হ্যাঁ। 168 জনের সমন্বয়কদের, 168 জন সমন্বয়কের মধ্যে এতজন শিবির বের হইলো, ছাত্রদল কেন বের হইলো না? তাদের তাদের ভাই আসলে আদর্শেরই সমস্যা। তাদের যে আদর্শ কোনটা ভাই, এই এটা আসলে বলা যায় না, বুঝাই যায় না। ওরা যে কখন কার রূপে, এরা তো একদম, আমার কাছে যেটা মনে হয় এরা একটা গোয়েন্দা সংস্থার মতো ব্যবসা করে। এদের যে কার্যক্রম কত গোপন, তাহলে ভাবেন এদের কাছে দেশ কিভাবে সুরক্ষিত থাকতে পারে, দেশ কিভাবে এদের হাত দিয়ে আগাতে পারে, যাদের কার্যক্রমই হয় গোপন, তাদের যে আরো গোপন গোপন কোনো কোনো এজেন্ডা নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা আজকে মুসলিম কান্ট্রি গুলো তো পিছনে কেন? আমরা তো পিছনে কেন? আমরা আমরা তথ্য প্রযুক্তি থেকে আগাইতে পারতেছি না, আমরা ফতুয়াবাজিতেই ব্যস্ত। নামাজ কিভাবে পড়বো, রাইট। হাত কিভাবে ধরবো, আসলে আমরা মূর্খ। এই জাতিকে নিয়ে কি বলবো আসলে? আমরা তো বিশ্ব যেভাবে আগাচ্ছে, মুসলিম কান্ট্রি গুলো কি ওইভাবে আগাইতে পারছে? আমরা পরনির্ভরশীল, পরকাছা, এক কথা পরকাছা। না, আমরা এগুলো ভারত সব আমরা ভারতের সাথে বর্ডারে যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু মানে ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা। এগুলো এভাবে উস্কানো ঠিক না। রাইট। আমি তোর সাথে এই ব্যাপারে একমত, কারণ হচ্ছে যে তারা আমাদের প্রতিবেশী, পরিবর্তনের সুযোগ নাই, তারাই, এবং তারা পরিবর্তনের সুযোগ আছে। 14 রাষ্ট্র গোটা বিশ্বে, এরকম রাইট। একটি রাষ্ট্রকে উস্কে দিয়ে আমি কতক্ষণ টিকে থাকতে পারবো, যার চারপাশে আবার আমার বর্ডার? মানে এই কথা, মানে এই সত্য কথাগুলো বলার জন্যই মনে হয় যে ওই দিল্লির ট্যাগ তোদের উপর দেওয়া হচ্ছে আর কি, মানে ট্যাগের দিকে সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারলাম না। এই জাতির তো ভাই বহুত সমস্যা। আপনি দেখেন, আপনি এই দুর্নীতি কি গেছে ভাই? যে জন্য আন্দোলন, দুর্নীতি, তারপরে আপনার যেগুলা যেগুলা মানে আমাদের অভিযোগ, সেগুলো কি গেছে? মানে আসলে আমার এই জায়গায় সেগুলো তো কমেন্ট আছে করাটা ভাই। আমার কঠিন হয়ে যাবে, কারণ আমি কিন্তু বলতে গেলে একটা উদাহরণ দিই, গত 17 বছরের হিসাব দিতে হবে। উদাহরণ দিই তুই বল, তোর কাছে শুনবো। ছোট একটা উদাহরণ দিই আপনাকে। এই হুম। যে আমাদের এখানে ইত্যাদি হলো, টিকিট হুম। গুলো ঠিকমতো বিক্রি হয়েছে, এই কারা করছে? এই কথা বলার এই কথা বলার মতো সাহস কারো নাই, কেউ বলবেও না। মানে একটা মারাত্মক কথা বলছিস, কিন্তু 32 জন আমাদের লাইফ করছে, এই হ্যাঁ। জাতির রোগ প্রতি রন্ধে রন্ধে দুর্নীতি। এই জাতিকে এই জাতিকে আপনি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন না। অসম্ভব। এদেরকে 500 টাকা দিয়ে আপনি রাজপথে নামে রাস্তায় নিয়ে যেতে পারবেন। এক কথা বলতে পারবেন, 500 টাকার জাতি আমরা।
কিন্তু তোরা তো 500 টাকার জন্য রাজপথে যাইস নাই, বা আমি কখনো কোনো মিছিল টাকার জন্য যাই নাই। এই যে আমরা যদি সেদিন ইত্যাদির ওই প্রোগ্রাম স্টেজটাতে আশেপাশে যদি না থাকতাম, পুলিশকে তো কেউ কিছু মনেই করতেছিল না। আমরা যদি না থাকি তাহলে স্টেজটা পর্যন্ত খুলে নিয়ে যায়। এখানে কিন্তু এগুলো গুরুত্ব এগুলো কি অস্বীকার করবে? আমি কিন্তু একটা ভিডিও ছাড়ছিলাম, আপনারা দেখবেন কিছু ইয়া করা। এটা নিয়ে আমি 2-1টা পোস্ট করছি, 2-4 জন কমেন্ট করছে। সকলেরই আমি বাকস্বাধীনতার পছন্দ বিশ্বাসী, কমেন্ট করতেই পারে। আমার কাছে মনে হয়েছে যে এর আগে দিনাজপুরে যে নোবেল আসলো তার প্রোগ্রামেও সেরকম। তা আপনারা ভাবেন, তারা একটি পক্ষ যারা সংস্কৃতির বিপক্ষে, যারা চায় না যে এরকম কিছু হোক, মানুষ আমেজের মধ্যে থাকুক। আর আচ্ছা, গভীরভাবে ভাবতে হবে, বিষয় হচ্ছে গভীরভাবে ভাবতে হবে। মানুষ, আমরা তো ভাবি না, আমাদেরকে চিন্তা করতে হবে বিষয়গুলো। তারা ভাবছে ওয়াজ মাহফিলে বক্তব্য দিল, এটা করলো ওটা করলো, তাদের ইয়া হয়ে গেল, সবাই কি তারা প্রকাশ সরকার বাস করতো। ওয়াজ মাহফিল করে যদি সরকার গঠন করা যাইতো, তাহলে মুখ স্বাধীনতার পর থেকে জামাতি সরকার থাকতো। তারা কিভাবে আসবে? তাদের তো ভাই যে এজেন্টটা যেটা স্পষ্ট, আমার কাছে যেটা মনে হয় সমন্বয়ক না, এরা শিবিরেরই আরেকটা শাখা, মানে প্ল্যান বি। হ্যাঁ, এটা আরেকটা শাখা হয়ে যায়। এটা মানে পরবর্তীতে দেখবেন এক জায়গায় হয়ে যাবে, এটা একদম শিওর। এক জায়গায় হবে ভাই, এটা বোঝা যাচ্ছে স্পষ্ট। কারণ তা যদি না হয়তো তাহলে সার্জিস আলম ছোট, আমি কিছুদিন আগেও শাহবাগে বসেছিলাম, তো যার পিছনে এতদিন হম্বি তম্বি 20 100 150 200 400 500 ছেলে পেলে যার পিছনে ছিল, আমি দেখছি আমি শাহবাগে বসে আছি, ওই 15 থেকে 20টা ছেলে নিয়ে, তার মধ্যে 2-4টা লুঙ্গি পরাও ছিল, কেউ দাড়িওয়ালা। হ্যাঁ, মানে আমি অবাক হলাম যে জনগণের আস্থা তাদের উপরে নাই। তারা যে ব্যর্থতা দিচ্ছে, এটা একদম একদম স্পষ্ট। তারা যে ব্যর্থতার দিকেই যাচ্ছে। রাষ্ট্র এই আন্দোলনকে যে কুলসিত হবে, এটা স্পষ্ট বুঝে যাচ্ছে, ওই দিকেই যাচ্ছে দেশ। দেশে কোনো আইনের শাসন নেই। এবার সরাসরি প্রশ্ন করবো, হ্যাঁ, রানী শঙ্করের প্রশাসন চালাচ্ছে কারা? ছাত্র সমন্বয়কারী, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যদি বিএনপি প্রশাসন চালায় তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই। এই 2-3 দিন আগে আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার ভাই, হ্যাঁ, তার সাথে এএসআই মানিক, হ্যাঁ, ভাই বসে আছে। আমরা সিসিটিভি ফুটেজে আমরা যতটুকু দেখছি, হ্যাঁ, ভাই বসে আছে। উনি একজন দলীয় একজন লিডার, বিএনপির সাংগঠনিক সম্পাদক, হ্যাঁ, তিনি গেছে এবং সিম্পল হয়ে এভাবেই বসে আছে, কথা বলছে। একজন এএসআই, উগ্রপন্থী উগ্রপন্থী এএসআই, তাকে স্পষ্টভাবে তাকে এটাই বলতে হবে, সে একজন উগ্রপন্থী লোক। এএসআই মানিক ভাইয়ের দিকে আঙ্গুল তুলে কথা বলছে, আঙ্গুল তুলে রীতিমতো ভাইয়ের সাথে রীতিমতো বেয়াদবি করছে। যদি বিএনপি প্রশাসন চালায় তাহলে এইসব তো এইগুলো তো হওয়ার কথা না। কারণ বিএনপির আপনার একটা সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, এই তিনটা তো সুপার পোস্ট। তিনি কিন্তু নিজের পরিচয়টা পর্যন্ত দেয় নাই। বকুল মজুমদারের মতো একজন ব্যক্তি যদি তার বিচার না পায়, তার সাধারণ জনগণ কিভাবে পাচ্ছে? তাদের এইসব হুটহাট ভংচং কথা বলে তো আর ভাই সবকিছু হয় না। ইউনো অফিসে আপনার ওইটা তো একটা সিন্ডিকেট, আমি ডিরেক্ট সিন্ডিকেট বলি ওনাকে, উনি সিন্ডিকেট। আমি ওনার কাছে আমি ওনার কাছে যাই না, ওনার কাছে কখনো যাইনি। উনি মনে হয় আমাকে পার্সোনালি চিনে, জানে, এমনি এমনি হুটহাট দেখা সাক্ষাৎ, কিন্তু আমি কোনো কাজে ওনার কাছে যাইনি, বলতে পারবে না যে ওনার কাছে আমাকে যেয়ে কোনো কাজ কাম নিতে হবে। সময় আসবে, আল্লাহ যখন সময় দিবে তখন যাব। আমি একটু ক্লিন ইমেজটাই পছন্দ করছি এই মুহূর্তে, কারণ আমার দল এখনো ওই রাষ্ট্রীয় ক্ষমতায় আসা নাই। আর আমিও মানে পাগল নই যে হুটহাট করে যেখানে সেখানে যে নিজের সম্মান হানি করব। আমি আমি অবশ্যই সে সময়ই যাব তার কাছে যে সময় তার সাথে আমি ফেস টু ফেস কথা বলতে পারবো ঠিকভাবে। আর এরকম মানে এগুলো দুঃখের। আপনার কিছু আগে একটু উদাহরণ দিলাম, যদি বুঝতে পারেন তো বুঝে যাবেন। আচ্ছা, মানে আরেকটা মানে কথা বলি, আমি আসলে সিন্ডিকেট কেন বললাম আমি আপনাকে বলি। আমি কিছুদিন আগেও, আমি তো হুটহাট বাইক নিয়ে একটু আমার রাইড করতে ভালো লাগে। আমি ডেইলি একবার বন্দরে এই পাশ থেকে ওই পাশ মানে পুরোটাই যাই। তো যখন যাই আমি তখন দেখি যে আওয়ামী, যেগুলা আওয়ামী লীগের দোসর, স্পষ্ট ভাবে যারা আপনার এই গণহত্যার সাথে জড়িত যেসব ব্যক্তি, আমাদের এই আন্দোলনকে যারা রীতিমতো সমর্থন করেনি,
সেসব ব্যক্তিকে আমি উপজেলা গেটে দেখেছি। উপজেলা গেটে দাঁড়ায় আছে, বুক বুক ফুলায় দাঁড়ায় আছে, আবার তারা বলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করি না। এসব আচ্ছা, নোংরামি, মানে এসব নোংরামি আসলে আমাকে আমাকে যদি কেউ বলে না আরজু যে যে ভাই আপনি আওয়ামী লীগের দোসর, আমি বলি আমি আওয়ামী লীগের দোসর না, আমি আওয়ামী লীগ দোসর তারা যারা আওয়ামী লীগের নাম ভাঙে, সুবিধা নিচ্ছে। তারা বিজনেস করছে। এই তো আমি আপনাকে বললাম তো, সিন্ডিকেট, এটা সিন্ডিকেট। আপনি টাকা দিলে সব জায়গায় স্যার। এই জাতি তো আপনাকে তো ভাই বললামই, এই জাতির রন্ধে রন্ধে দুর্নীতি, টাকা দিলেই সব হয়। বাংলাদেশ সবই হয়, এই জাতি পরিবর্তন হবে না, আপনি যতই রক্ত দেন, যাই করেন। এরা 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 যদি হুট করে শিবিরকে ডিরেক্ট ক্রেডিট দিয়ে দিতে পারে না, তাহলে চিন্তা করেন না ভাই, রাজনীতি কোন জায়গায় যাচ্ছে। তারা আসলে শিবিরকে ক্রেডিট দিচ্ছে। আমি শিবিরের কোনো ভাই যদি শুনে থাকেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনি এরকম আমার সাথে একদিন যোগ হবেন, আপনার সাথে কথা বলবো আমরা। এখন আরজু, জি রানী শঙ্কর বিষয়ে আরেকটা আমি কথা বলি। মনে কর যে তোরা যারা ছাত্রদল করিস, তোরা যারা এবং যারা যুবদল আছে এবং বিএনপি আছে, এবং তোদের মধ্যে গ্রুপিং এর অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে যে শিবদিঘি কেন্দ্রিক একটা গ্রুপিং, ভান্ডারা কেন্দ্রিক একটা গ্রুপিং, চৌরাস্তা কেন্দ্রিক একটা গ্রুপিং, আবার ভান্ডারা চৌরাস্তা একটা গ্রুপিং। এই গ্রুপিং গুলো আসলে কি তোদের দলের ইমেজ ক্ষতি করতেছে না? অনেক জায়গায় আমরা এরকম অভিযোগ শুনতেছি, আমাদের নামে তো শত শত অভিযোগ, লাখ লাখ অভিযোগ, আমি এই বিষয়ে স্যারেন্ডার। হ্যাঁ, ওটা নিয়ে মনে কর যে, কিন্তু এইরকম একটা মোমেন্টে আসে তোদের ইমেজ খারাপ করতেছে না? যেমন ফ্র্যাঙ্কলি একটা উদাহরণ দিয়ে বলি, পাঠাগারের কমিটিটা তোরা যখন করিস, আমার কোনো মানে সে নাই এই বিষয়ে। হ্যাঁ, আমাকে ডাকবেন না এই বিষয়টাতে, আমি লিখতেও যাইনি, আমাকে ডাকছে বারবার কমিটির ইয়ার জন্য, আমি দেখা পর্যন্ত করি নাই, আমার নাম দিচ্ছে, আমি তাতে খুশি, আমি প্রতিবাদও করিনি। এখন বলেন পাঠাগার, তারপর মানে বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পাঠাগারের কমিটিটা হইলো, ঠিক আছে, পাঠাগারে কিন্তু অনেক নন পলিটিক্যাল পোলাপাইন ছিল। আমরা যেহেতু নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলাম অতীতে, বা আওয়ামী লীগ এখন করি, আমাদেরকে বাদ দেওয়া হোক, কিন্তু অনেক নন পলিটিক্যাল ছেলেপেলে ছিল যাদেরকে রাখা যেত, এবং কমিটিটা অনেক প্রিসাইড হইতে পারতো। হ্যাঁ, এই কমিটিটা নিয়ে কিন্তু অনেক সাধারণ স্টুডেন্ট যারা ছাত্র বৈষম্যকারীদের প্রভাবেও আসে না, শিবিরের প্রভাবেও আসে না, তারাও কিন্তু অনেকটা মনে কর যে হাসাহাসি করছে। এইরকম যে আরো অনেক জায়গায় অনেক ঘটনা কিন্তু ঘটছে। এই আমি ঘটনাগুলো আসলে তোদের রানী শঙ্করের ইমেজটা কিরকম? যারা কমিটি লিখছে, যারা কমিটিটা করছে, তাদের দূরদর্শিতার অভাব, এটা স্পষ্ট। এই জন্যই স্পষ্ট যে কমিটি ডিক্লেয়ার হওয়ার 2-1 মিনিটও যায়নি মনে হয়। আমি 2-1টা পোস্ট দেখছি। আমি নিজেও আমাকে যে ছাত্র বিষয়ক সম্পাদক করছে, আমি এটা নিয়ে পোস্ট করতাম না, এই লেখালেখি করতাম না। আমি মানে এই- মানে এটা আমার রাজনীতিরই একটা অংশ, আমার এই ফেসবুকে মানে পোস্ট তোরা দেওয়াটা। যদি এই জিনিসগুলো আরো শৃঙ্খলাবদ্ধ ভাবে করতে, আরো সুন্দরভাবে করতে, তাহলে হয়তো কি মানে আরো একটা বেটার স্পেস পাইতি। মানে সাধারণ জনগণ তো দেখে, মানে একটা নিউট্রাল অংশ তো থাকে। এই নিউট্রাল অংশটা নাম ছিল বলে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে, না হলে কিন্তু হইতো না। এই নিউট্রাল অংশটা, এই জনবিস্ফোরণটা ঘটছিল বলে কিন্তু এটাও কিন্তু মনে মনে একটু বিস্ফোরণ তৈরি করা, এইরকম মানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো তোদেরকে মানে ব্লেম করতেছে। সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি করা উচিত ছিল, এবং এটা সভাপতি হচ্ছে ইউনো। মানে যার দূরদর্শিতার অনেক অভাব, আমি এটা স্পষ্ট বলি, তার অনেক কিছুরই, এই বর্তমান ইউনোর অনেক কিছুরই অভাব। ইনি নিজেকে খুব চালাক মনে করেন, এবং মানুষকে ব্যবহার করতে খুব পারেন, মাইন্ড গেমার। মাইন্ড গেমার ইয়নের সাথে সমন্বয়কারীদের সবসময় আমরা একটা কোঅর্ডিনেশন দেখি, যে কোনো কাজে তাদের হেল্প দেখি। ইভেন শীতের বস্ত্র বিতরণ থেকে শুরু করে, নাইট সাহেব যখন হেলিকপ্টারে করে বালিরাঙ্গিতে আসে, ওই ভাই ওই শীতের বস্ত্র নাকি ইয়নো সাহেবের সরকারি কোষাগারে জমা থাকে শীতের বস্ত্র, ছাত্ররা স্কুলে যে দিয়ে আসে। মানে এই ব্যাপারগুলো আসলে কি হচ্ছে, ঘটনাটা কি? উপজেলা পরিষদে যাই না, কিন্তু খোঁজ খবর রাখি। আমি পরিষদেই যাই না। আমি মানে আমি তো বললাম ভাই, আমি যাই না এইসব কাজে, কোথাও যাচ্ছি না। নিজের যতটা সামর্থ্য হচ্ছে আমি আমার মতো করে করার চেষ্টা করি। তো ওটা উনি তো, আমি তো ওনাকে প্রথমে বললাম, পুরো সিন্ডিকেট, এমন কোনো প্রতিষ্ঠান বাদ নাই যেখানকার, যেটা উনি পরিচালনা করছে না, সব ওনার হাত দিয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি, মানে পুরোটা একটা সিন্ডিকেটের হাতেই পড়ে গেছে আর কি। এমনও তো হতে পারে যে করতেছে করতেছে তারা, নাম দিচ্ছে আমাদের, তাই তো হচ্ছে, তারাই তো করতেছে, নাম তো হচ্ছে আমাদের। না আচ্ছা, আমাদেরকে একটা বালুর ইয়া দিছে, কন্ট্রাক্ট দিছে, না রাস্তার কাজ দিছে, না কি দিছে? আমাদের যে প্রভাবটা প্রশাসনের, কিসের প্রভাব, কই প্রভাব? হাকাও। আর ইউনো তো 2-1 জনকে চিনে খালি, উনি তো জানে, হ্যাঁ,
ওনার যে দূরদর্শী, আমি তো বললাম দূরদর্শিতার অভাব, উনি তো জানেই না আসলে যে কথাই কথাই কি। যদি কমিটি তো তারই একটা প্রমাণ। আচ্ছা, রানী শঙ্কর ছাত্র সমন্বয়কারীদের সম্পর্কে একটু তোর কাছে জানতে চাই, তাদের রাজনীতি করতেছিস। বিএনপির গ্রুপিং নিয়ে কি রান শঙ্কেলবাসী কি জানি বলতেছিলেন? হ্যাঁ, মানে এই যে বিএনপির যে শিবদিকে কেন্দ্রিক এগুলো কথা আসে আমাদের, হ্যাঁ, মানে কথা উড়ে আমি রাজনৈতিক যে গুঞ্জন গুলা। আমি নিজেও একজন গ্রুপবাদ। আমাকে গ্রুপিং এর গ্রুপিং কিন্তু রাজনৈতিক দলের সৌন্দর্য, সৌন্দর্য, আবার ক্ষতিকর। যত গ্রুপ হবে আপনার সংখ্যা তত বাড়বে, হ্যাঁ। রাজনৈতিক কর্মী বাড়বে, রাজনীতির প্রতি স্পৃহা বাড়বে, আপনার অংশগ্রহণ বাড়বে, কার্যক্রম বাড়বে। গ্রুপিং খুব ভালো জিনিস, আমি গ্রুপিং সমর্থন করি, আমি নিজে গ্রুপবাজ। কিন্তু এটা আমি নিজে ষড়যন্ত্রে যখন কোনো মানে একজন রেপুটেটেড ছাত্র নেতা যখন মনে করে যে তার গায়ে আঘাতের দাগ দেখি, সৎ রেপুটেড দুঃসময়ের পরীক্ষিত ছাত্র নেতার গায়ে যখন আঘাতের দাগ দেখি, তখন কিন্তু আমাদেরও বিরোধী দল হিসেবে খারাপ লাগে আর্য বিষয়গুলো। মানে এই বিষয়গুলো কিভাবে দেখতেছে তোদের হাইকমান্ড? আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আচ্ছা, ঠিক আছে, সুন্দর, মানে টেকনিক্যাল ভালো, যেটা বলতে পারবে কোনো ব্যাপার না। আচ্ছা, এবার যেটা বলতেছে, এবার যেটা বলি, 5 তারিখে 4 তারিখে ব্যক্তিগতভাবে হুমকি ধুমকি এই জায়গাগুলো থাকতে পারে, কিন্তু আমি ঢাকায় অবস্থান করছিলাম, আমি রানী শঙ্করের আমাদের নেতা কর্মীদের সাথে নিয়মিত ফোনে কানেক্টেড ছিলাম। হ্যাঁ, আমি সবসময় বলছি যে না, বাধা দেওয়া কোনো মানে আমাদের মোটামুটি ছাত্রলীগের রানী, সরি, ছাত্রলীগ বলা ঠিক হবে না, রানী শঙ্কর উপজেলায় যারা আমরা আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমরা কিন্তু একটা মোটামুটি ডিসিশন যে আমরা ভায়োলেন্সে যাব না। পীরগঞ্জ যে ভুলটা করছে, আমরা কিন্তু কোনো ভায়োলেন্সে যাই নাই। ইভেন এটা আমাদের আগে থেকে মেন্টালিটি ছিল, যদিও আমাদেরকে পরিপূর্ণভাবে উস্কানি হয়েছে। হ্যাঁ, আমরা আমি আপনাকে মানে আমি শেষ করি, হ্যাঁ শেষ করি, সে কোনো ঘটনা, হতাহতের ঘটনা ঘটে নাই, মানে 5 তারিখের আগে, 4 তারিখ, 3 তারিখ। তো সেই জায়গা থেকে যে আমাদের ছাত্র নেতারা মামলা হচ্ছে, কিছু বিশেষ ব্যক্তিবর্গ সে নেতাদের বাড়ি দেখাই দিচ্ছে, এবং মানে এই বিষয়গুলো আসলে কিভাবে মানে তোরা দেখতেছিস, বা কিভাবে হওয়া উচিত ছিল মনে হয় তোদের, যে একটা মামলা হয়ে নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে না এভাবে ধরে নিয়ে যে ঠাকুরগাঁর হত্যা মামলায়, এটা তো তোদেরই ভাই ব্রাদার, শুনেন, তোদের তো বাইরের কেউ না, তাই না? তোর বিপদ বাইরে দেখলে সে দাঁড়াই থাকবে না। তো আলটিমেটলি মনে কর যে একটা রাজনৈতিক ব্যাপার থাকবে, তো এই যে রাজনৈতিক প্রতিহিংসাগুলো কিভাবে ঘটতেছে, আর ব্যাপার হলো যে মানে এইভাবে তুলে নিয়ে যাওয়াটা, জামিন হয়ে যাচ্ছে কিন্তু, দেখ যেহেতু কোনো লজিক্যাল গ্রাউন্ড নেই, জামিন কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে, কিন্তু এই জিনিসটা তোরা কিভাবে ভাবতেছিস? আসলে ব্যাড ইমপ্রেশন তৈরি হওয়ার কোনো আমি আর সুযোগ দেখছি না, এই জন্য দেখছি না। যে যেমন কর্ম করছে সে তাকে তার ফলটা ভোগ করতেই হবে। আমি আমি যখন আপনাকে, আমি নাম বলবো না, আমি খালি মানে বুঝে নিবেন, আপনি জানেনও, আপনি জানেনও। তো আমি কিন্তু বরাবরই আপনার মিছিল করার চেষ্টা করছি। আপনার 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, আমি তারাও তারও আগে 28, 29, 27, 25 এগুলা তারিখে বরাবর মিছিল করার চেষ্টা করছি। আমাকে আমি ওইভাবে সমর্থন পাইনি। সে মানে কারো সাহস কুলাইনি ওইভাবে, যে আর বলতেছে যে আর তোর নামে তো এমনি মামলা, আরো তুই এইসব বাড়াবাড়ি করবি, দেখ চিন্তা ভাবনা কর। এমনি তোকে ছাত্রলীগের ছেলে পেলে খুব একটা নিতে পারে না। আমি তো একটু ওপেন লেখালেখি করতাম, ওপেন মাইন্ডেড, আমি তো ওইসব হিসাব করতাম না। আমি তারপরও চেষ্টা করছি, এবং ইভেন আমাকে কয়েকজন কল করছে, হুমকি ধামকি তো দিছেই, এটা তো আসছেই। কিন্তু 5ই আগস্টের পরে কেউ বলতে পারবে না যে আমি আমি কাউকে হুমকি দিছি। আমি তাদেরকে কুত্তা মনে করছি, যারা আমাকে হুমকি দিছিল তার আগে আমি তাদেরকে কুত্তা মনে করছি। আচ্ছা, করতে পারি না, আমি তাকে মাফ করি। আচ্ছা, মনে করতে অনেস্টলি যে 24-এর এই আন্দোলনে হয়তো বা আমার একটা মানে আমার নিজেরও সমর্থন ছিল না, হ্যাঁ, ওই এক দফার কবর এই স্ট্যাটাস হয়তো বা আমিও দিছি, কারোর কাছে হয়তো বা এই স্ক্রিনশটও আছে। হ্যাঁ, হয়তো বা আমিও রাজনৈতিক জায়গা থেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমার প্রশ্ন হলো আর্য, এখন তোরা আমাদেরকে চিনিস, আমাদের রাজনীতি দেখছিস, মানে তৃণমূল পর্যায়ে তোরা আমাদের রাজনীতি করার সুযোগটা কিভাবে দেখতেছিস, যে আমাদের রাজনীতি করার সুযোগ মানে তোরা মানে বিএনপির চোখে, ছাত্র দলের চোখ থেকে কিভাবে দেখতেছিস যে এই মানুষগুলো আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না, নাই করা উচিত না, নাই নিষিদ্ধ হওয়া উচিত কিনা, নাই বা মানে এটা কিভাবে নিচ্ছিস তোরা? আসলে এটা তো একটু বৃহৎ ব্যাপার, দলীয় সিদ্ধান্ত, বিশাল সিদ্ধান্ত। তো আমার আমার দল, আমি যতটুকু জানি যে আমরা মানে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষেই। কিন্তু যদি যদি আওয়ামী লীগ ব্যাক আসতে চায়, তাদের অবশ্যই সংস্কারের মাধ্যমেই আসতে হবে। মানে যদি এই
বিচার যদি আওয়ামী লীগের এই সংস্কারের কথা বলিস যে পরিবারতন্ত্রের বাইরে, সে কথা কি তোদের ক্ষেত্রেও খাটে না? গণহত্যার সাথে জড়িত তাদের সকলকেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আচ্ছা, আওয়ামী লীগ দলও গণহত্যার সাথে জড়িত? আওয়ামী লীগ দলের আওয়ামী লীগ দল হিসেবে, হ্যাঁ, আলাদা দল হিসেবে যদি গণহত্যার সাথে যুক্ত হয় তুই বলিস, আর যদি আবার অন্যদিকে যদি তুই বলিস যে আওয়ামী লীগ সরকার, মানে কে আওয়ামী লীগ সরকার গণহত্যা করছে না আওয়ামী লীগ দল গণহত্যা করছে? এটা তো এখন আপনি সরকারই তো আওয়ামী লীগ, তখন আমরা তাই বুঝি। যেমন আমি তোকে তারাই একটা তো দেশ, উদাহরণ আমি আপনাকে বলি, গোটা বাংলাদেশে তো তাই, তারাই তো চালাইছে দেশ। আওয়ামী লীগ নেতা কর্মীরাই তো, তাদের নেতৃত্ব ইন্ধনে তো সব হয়েছে। আমাদের এখানে মামলা কার ইন্ধনে হয়েছে? চাঁদাবাজ, চাঁদাবাজ বলবো না কি বলবো, শহীদুল, যাকে জনগণ কোনোভাবে পছন্দ করে না, যাকে জনগণ যারা বাড়ি পর্যন্ত জ্বালাই দিছে। ওখানে কি বিএনপির লোকজন গেছিল? সাধারণ লোকজনই গেছিল। রীতিমতো তাকে আপনার তার বাড়ি ঘর ভাঙচুর হয়েছে। এরকম একজন মানুষ যদি আওয়ামী লীগের সভাপতি হইতে পারে, তাহলে আসলে কি বলবেন? আওয়ামী লীগ কি রাজনীতি করছে? তারা যে এত বড় একটা রাজনৈতিক দল, তারা কি প্রমাণ দিছে? তারা সরাসরি প্রত্যেকটাই তারা প্রত্যেকজনের সরাসরি গণহত্যার সাথে জড়িত। এইসব ব্যক্তির এখনো বিচার হচ্ছে না, এগুলো খুবই দুঃখজনক। আমরা চাচ্ছি তাদের বিচার হোক, কিন্তু আমাদের কথা তো হচ্ছে না। এরা কেউ না কেউ তাদেরই ছত্রছায়ায় আছে, যারা আমাদেরকে ব্লেম দিচ্ছে। আচ্ছা, তাহলে মানে তোদের দৃষ্টিতে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই, হ্যাঁ? দেখতেছি যারা ওপেন চলাফেরা করতেছে, তাদের সাথে তো খারাপ লাগে না? মানে আমার কথা হলো যে এই মানুষটা, যে আমরা যে চলাফেরা করতেছি আমাদেরকেও কিন্তু ভয়ে ভয়ে থাকতে হয় আর কি। কখন কি হয়ে যায় আমরা কিন্তু জানি না। হ্যাঁ, আমরা কিন্তু জানি না যে কখন আমাদের কি আমি হয়ে যাবে, কে আমি উঠে নিয়ে যাবে। আমি আপনাকে একটা বিষয় স্পষ্ট করি, আমাদের পক্ষ থেকে কারো কোনো ভয় নাই। যারা সরাসরি জড়িত, যেমন আমি একজনের নাম বললাম, ধরেন শহীদুল হক, তথাকথিত স্যার, যেমন এরকম ব্যক্তিরা ভয় থাকবে। ওরা বাংলাদেশের যে জায়গায় থাকুক, ওনারা ওনারা উনি হচ্ছে রানীশঙ্কর উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র। উনি মানে রানীশঙ্কর উপজেলা আওয়ামী লীগ। তুলে নিয়ে আসে উনি চেষ্টা স্বাভাবিক, এটা স্বাভাবিক। মানে এই এত বড় দায়িত্ব তাকে নিতেই হবে এই জায়গা তো। আমি নিজেও মনে করি যদি যে আওয়ামী লীগকে যদি গণ আদালতে বসায় দেওয়া হয়, আমি অলরেডি আমরা ভিকটিম, আমরা তো এটা ভিকটিম। আমি তোকে আরেকটা কথা বলি, আরেকটা প্রশ্ন করি। তোদের কিন্তু মিছিলে হামলা করা হয় নাই। 5 তারিখে যখন তোরা মিছিল বের করছিস বা 4 তারিখে মিছিল বের করছিস, কোন রকম হামলা হয়েছে? না। ওটা গণ অভ্যুত্থান তোদের তার আগের দিনই হয়ে গেছিল, কোনো সুযোগই ছিল না। যারা হামলা করতে আসতো তারা তো পাঁচ নাই হয়ে যেত, কোনো তারিখের সুযোগই আগে ছিল না। 5 তারিখের আগে 5 তারিখের আগে তো আমরা ছাত্রদল, আর আপনি যদি রান সিঙ্গেলের কথা বলেন, রানীশঙ্করের কথাই বলতেছি আমি। তখন 5 তারিখের আগে আমরা এক জায়গায় হইতে পারি নাই, ওই জায়গাটা পাইনি, ওই সুযোগটা পাইনি। প্রশাসনের এত অ্যাক্টিভিটি ছিল ওই সময়, তারা তো পাওয়া মাত্রই মানে কয়েকজনকে তো কুত্তার মতো খুঁজে বেড়াইছে তারা। বাড়িতে তো থাকতেই পারে নাই। আমি তো ছিলামই না, আমি তো এলাকায় ছেড়ে দিয়েছিলাম। আমি ব্রাহ্মণবাড়িয়া চলে গেছিলাম। এখন আপনার বাড়ি যদি 10-15 মিনিট পর পর পুলিশ আসে, আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যে আপনাকে ফলো করতে করতে চলে আসে আপনার বাসা পর্যন্ত, চিন্তা করা যায়। আমি তো নিজেই, আমার বাইক না থাকলে তো আমি তো জেলে। আচ্ছা, আমি আমি একটা আমার কথা বাইক বলি। আমি এর আরেকটা জন্য জিনিস আচ্ছা, আমি আরেকটা জিনিস শেয়ার করি তোর সাথে, হ্যাঁ। তোরা যখন তোদের ঢাকায় লাস্টের শেষের দিকে প্রোগ্রাম গুলো হয়েছে, হ্যাঁ, তখন যখন তোরা আমাদের পরিচিত আশেপাশে ইভেন অনেক ছাত্র নেতা তোদের আমার বাসাতেও ছিল, একজন দুইজন তিনজন, হ্যাঁ, থাকছে। তারা ঢাকায় প্রোগ্রাম করতে আসছে, আমরা কিন্তু কখনো তাদেরকে ওইভাবে দেখি নাই। হ্যাঁ, ইভেন তোরা যখন তোদের ব্যক্তিগত প্রোগ্রাম গুলো করছিস নিজেদের মতো কোথাও কোনো জায়গায়, আমরা কোথাও বাধা দিই না। ইভেন তোদের রাজনীতিতে আমার মনে হয় যে যেমন টিটু ভাই গ্রেপ্তার হয়েছিল, টিটু ভাইকেও আমি সবসময় উৎসাহ দিতে দেখছি। যারা বিএনপি করছে তৃণমূলে তাদেরকেও আমি উৎসাহ দিতে দেখছি, কখনো কাউকে হুমকি ধমকি। ঠিক আছে, ঠিক আছে, উনি কাউকে দেয়নি, আবার কাউকে তো দিছে। মানে শুনেন, বলতেছি যে আমি একটা উদাহরণ দিই আপনাকে, যেহেতু আপনি আচ্ছা নামটা বললেন, তার উনি আচ্ছা ছাত্রলীগের নেতা, বড় ভাই। তো মেয়রের নির্বাচন হচ্ছিল, তো আমি কিন্তু ভুল করে একজন মানুষ সুস্থ স্বাভাবিক অবস্থায় এত বড় একটা মিছিলের সামনে, আওয়ামী লীগের মিছিলের সামনে সামনে যে দাঁড়াইতে পারবে না, এত বড় ওই দিন নাই। আমরা হুট আমি করে যাই ছিলাম। মিছিলে আমি কিন্তু চলে গেছিলাম, আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, যারা যে ক্যান্ডিডেট ছিল, মোস্তাক ভাই, আরো তো আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ,
তারা কিন্তু আমাকে রীতিমতো কেটে চলে গেল। হ্যাঁ, কারো কোনো সমস্যা হলো না, ওনার কিন্তু সমস্যা হলো। এরকম এরকম ব্যক্তিরা তো অবশ্যই শাস্তি শাস্তির যোগ্য, এবং রীতিমতো তো উনি তো চেষ্টাও করছে অনেক অনেক জায়গায়। আমি ওনাকে নিয়ে ওপেন কথা বলে ফেললাম। না ব্যাপার না, কথা বলতে পারিস। হ্যাঁ, তবে ওপেন বলে ফেললাম যেটা আমার আমার ওনাকে নিয়ে যেটা ছিল ধারণা, আমি যেটা কিন্তু কেমন আমরা ফিল করি। আমরা একত্রে রাজনীতি করতে যাই, আমরা কখনো মানে তোদের প্রতি বিএনপি মানে তোদেরকে আমরা চিনি কমন ফেস, আমরা একজনের নাম কখনো তোদের বলতে প্রতি আক্রমণাত্মক চিন্তা ভাবনা মাথায় রাখি নাই। ইভেন আমি মনে হয় তোর সাথে সবচেয়ে পলিটিক্যালি রুড বিহেভ করছি। আমি কিন্তু তোর নেত্রীকে এখন পর্যন্ত কোনোদিন বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো কটূক্তি করি নাই, ঠিক আছে? কখনো মানে তোর মনে কম আছে? বলে, তোর আমি তো আরো কম তোর সেই সময় তো তোর- আমি তো আপনাকে বলছি আমি কিন্তু একটু হ্যাঁ, এইসব কারণে তো আমাকে তো তোর মনে ছাত্রলীগের তোর একটু মনে আছে অপছন্দ। কি আমি কিন্তু তোকে বলছিলাম, আমি তোকে ইনবক্সে বলছিলাম যে ভাই এটা চেঞ্জ করে দে, এটা একটা পলিটিক্যাল আর্টিস্ট। হ্যাঁ, এবং তুই করছিলি ভাই, এটা 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 গুড গেস্টার, পলিটিক্যাল গেস্টার। এটা আমার মনে হয় যে সবার মধ্যে থাকা উচিত এই সম্মান বোধটা। তো যাই হোক, এখন পরিস্থিতি ভিন্ন। তো তাহলে তুই কি মনে করতেছিস যে টিটু ভাই যে এই হাজত বাসটা গেল বা এই মানে সুনির্দিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে, মানে সুনির্দিষ্ট অভিযুক্তের জন্য না যায় সে একটা মানে হত্যা মামলায় গ্রেপ্তার হইলো, হ্যাঁ? খালি ওনাকে কেন গ্রেপ্তার করা হবে? আরো দু একজনকে গ্রেপ্তার করা উচিত, খালি ওনাকে কেন? গ্রেপ্তার তো আমাকেও করা উচিত ভাই, আমিও তো ওই আদর্শ আওয়ামী লীগের আদর্শটা ধারণ করি, তাই না? যে আদর্শ আওয়ামী লীগের ইস্তেহারে লেখা আছে। আমি তো আপনাকে একটা উদাহরণ দিলাম, যারা বাধা দিতে পছন্দ করে তারা তো সেই লেভেলেরই মানুষ। তারা তো বাধা দিতে পছন্দ করে, তারা তো বাধা দিচ্ছিল, তারা তো হুমকি দিছে, দেয় নাই? তারা কি দেয় নাই? হুমকি দেয় নাই ভাই? আমাদেরকে বলে নাই যা ইচ্ছে তাই? আমরা কি তাদেরকে উত্তর দেইনি? চেষ্টা করি নাই? আমরা থাকছি তো। আচ্ছা, তাহলে আমি এই দৃষ্টিকোণ থেকে এখন জানতে চাচ্ছি তোর কাছে যে আমাদের যে ফিউচারে রাজনীতি করব আমরা, হ্যাঁ, তাহলে আমাদেরকে তোরা কি মানে রাজপথে কিভাবে দেখবি? মানে রাজপথে ওঠার তো প্রশ্নটা এখন আসতেছে না, অ্যাটলিস্ট মনে কর যে একটা সময় পর, মনে কর যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে তো অবশ্যই আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করবো বা এটা কিছু করার চেষ্টা করবো। এই জায়গাটা তুই তোর ব্যক্তিগত ব্যক্তিগত জায়গা থেকে, হ্যাঁ, ব্যক্তি আরজু রাজনৈতিক সচেতন চিন্তা ভাবনার জায়গা থেকে তোর কি মনে হয় যে এই জায়গাটা কিভাবে দেখবে তোরা, তোদের দল, তুই? বৃহৎ একটা সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষেরই একটি রাজনৈতিক দল, যাদের ইতিহাস মুক্তিযুদ্ধের আগ থেকে, এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের অনেক অবদান। এগুলো খাটো করার মতো কিছু নেই। স্বীকৃতিতে উনি একজন, ওনার দু একটা বক্তব্য শুনছি, ওনার কথাবার্তা আমার ভালো লাগে, কথা শুনছি। তো ওনার মেয়ের জন্য তো আমি ওনাকে খারাপ বলতে পারি না। বিষয়টা হচ্ছে এরকম, মানে ওনার মতো একজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করাটা বিএনপি, আমার কাছে যেটা মনে হয় বিএনপি এটা সব সমর্থন করে না। এত ওইভাবে হেয় প্রতিপন্ন করাটা উচিত না। উল্টো পাল্টো বাজেভাবে মন্তব্য। তো আওয়ামী লীগ যদি দেশে আসতে চায়, আওয়ামী লীগ তো বিশাল বৃহৎ একটা সংগঠন, অবশ্যই কামব্যাক তো যখন তখন করবে। এটা অবিশ্বাস করার কিছু নেই। যখন তখন করবে, তারাও তো সুযোগের অপেক্ষায় আছে। আমরা তো বুঝি তো, রাজনীতি যেহেতু করি আমরা তো বুঝি, সবাই কিন্তু সুযোগের অপেক্ষায় আছে। সুযোগের অপেক্ষাতেই আছে যে কখন তারা এই সুযোগটা পাবে। আর আপনারা যদি আসতে চান, অবশ্যই সংস্কারের মাধ্যমে আসেন। যারা দোষী তাদেরকে আপনারাই ধরিয়ে দেন না, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। ওই দুই চারটা লোকের জন্য কেন আপনারা সবাই কালার হবেন? আসলে মনে কর যে ওই দুই চারটা লোককে তো তাই মানে দেন, মিলে চলে আসেন, সমস্যা কোথায়? মানে ব্যাপার হলো যে রাজনীতি তো একটা পরিবার, পরিবারে কিন্তু অনেক রকম মেম্বার থাকে, হ্যাঁ। ব্যাপারগুলো একটা জায়গায় আসুক, আমরা বুঝি, বোঝাটা শেষ হোক আমাদের, হ্যাঁ। আমাদের তো এখন দলের কোনো কাঠামোই নাই, শত শত লক্ষ লক্ষ নেতা কর্মী আছে কিন্তু, হ্যাঁ। বা মনে কর যে অ্যাটলিস্ট তোর বঞ্চিত কর্মী মনে কর কোটি কোটি আছে, যারা আওয়ামী লীগ থেকে কোনো বেনিফিটেড না, শুধু আওয়ামী লীগকে ভালোবাসে, কোটি কোটি আছে। তারা মনে কর যে এক প্রকার অপরাধ বোধে আছে, কেউ কেউ ভয়ে আছে, কেউ চুপচাপ জায়গায় আছে। কিন্তু হয়তো একটা যদি মানে ভালো নেতৃত্ব জায়গায় আসে, অবশ্যই মনে করা হয়তো বা এক সময় যদি নিষিদ্ধ না হয়। আচ্ছা, এখন আমার সেকেন্ড কোশ্চিন, টিটু ভাইয়ের মুক্তির পোস্ট দিছিলাম আমি, তো সেখানে একজন কমেন্টস করছিল তোদের বিএনপির যে এটা তো তোর এটা এটা তো ইউনূসের আমল, বিএনপির জিয়ার আমল আসুক। হ্যাঁ, মানে এই তোদের আমল আসলে কি হবে আমাদের, যদি আমাদের মনে কর সাপোজ নির্বাচনের আগে আমাদের রাজনীতি করার অধিকারটা হইলো, হ্যাঁ, দিল যে আমরা নির্বাচনে দাঁড়াইতে পারলাম, সাপোজ কথার কথা, হ্যাঁ, ধরে নিই আমরা নির্বাচনে গেলাম, হেরে গেলাম, তারপর তারপর আমাদের যে সিলেক্টেড নেতা কর্মীর উপর মানে তোরা
স্টিম রোলারটা মানে কিভাবে চলবে যদি ডিরেক্টলি বলতে চাই আর কি। এটা অবশ্যই চলবে না, সুযোগ আমাদের হাতে এখনো আছে, এখনো আছে, কিন্তু আমরা এইসব করিনি। আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করছি যেন যারা যারা দোষী না, যারা জড়িত না, তারা যেন কোনোভাবে কোনো শাস্তির আওতায় না আসে, এটা আমরা চেষ্টা করছি। এবং তাদের আপনার অনেকজনকে স্বীকার করতে হবে এটা। আমি আমি নিজে আমি চেষ্টা করছি যারা ছাত্র, যারা পড়াশোনা করছে, তাদের কেরিয়ার যেন ধ্বংস না হয়, নষ্ট না হয়, তাদের নামে মামলা আমি নিজেও দিয়ে দিই নাই। যারা আচ্ছা, দোষী নির্দোষীটা কিভাবে ভাগ করতেছিস? যারা প্রত্যক্ষভাবে জড়িত বিষয়গুলোতে, 5ই আগস্টের যে আন্দোলন, গণহত্যার সাথে বা এই আন্দোলনকে যারা প্রতিহত করতে চাইছে, তারা ব্যতীত কারো কোনো সমস্যা হবে না, হয়নি। তাহলে সামনের দিনে আমাদের আমাদের বিএনপি তো ভাই রাজনীতি শান্তিপ্রিয় দল। আমাদের তো আমাদের রাজনীতি তো হচ্ছে আসলে সুশৃঙ্খল রাজনীতি। আমাদের বিশৃঙ্খলা তো বিএনপি পছন্দ করে, ছাত্রদল পছন্দ করে না। আমরা এই রাজনীতি পছন্দ করি না। আমরা সকলকে নিয়ে দেশের ভালোর দেশের কল্যাণে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, তারেক রহমান তাই বারবার বলছে। আচ্ছা, আমি রাব্বি রাব্বি তোরও তো ছোট মনে হয় না? ইয়া, হ্যাঁ, ছাত্র নেতা আচ্ছা, যে গণ অভ্যুত্থানে যার ব্যাপক হ্যাঁ, আপনার তার ব্যাপক হবে, তাকেও ইনভাইট করলাম, সে অনেক প্রশ্ন করতেছে। হ্যাঁ, তার অ্যাটাক গুলো আমি তার মুখে একটু মানে তার অ্যাটাক বলবো না, হ্যাঁ, তার ব্যক্তিগত প্রশ্নগুলো দেখেও যদি অ্যাকসেপ্ট করে। আর যে মোদ্দা কথা হলো কি জানিস, যে আমি মানে আমাদের কথা বলার এই উদ্দেশ্যটা হলো কি, আমরা পরস্পরকে জানতে চাই যে আমি নেক্সট প্রোগ্রামে যদি কোনো ছাত্র শিবিরের নেতা আসতে চাই। হওয়া ভালো, এই যে আপনাকে ধন্যবাদ। আসলে এইসব চর্চা হওয়া ভালো, এই জন্য ভালো, জানা অজানা অনেক কিছু থাকে। আমিও তো ওইভাবে কথা বলতে পারি না, আমারও ইয়া হলো, হ্যাঁ, মানে জানা আমাদের হলো, প্র্যাকটিসের জায়গাটা হইলো আর কি। ভালো লাগলো। তো আমি নেক্সট একজন ছাত্র শিবিরের নেতাকেও দাওয়াত দিব, অবশ্যই দিন, চেষ্টা করবো দাওয়াত দেওয়ার, একজন সমন্বয়কারীকেও দাওয়াত দিব, মানে সবার সাথে কথা বলার চেষ্টা করবো আরজু। হ্যাঁ, তো আরজু মানে সমস্যা আমি তোর তো কাছে। চর্চা করেন না, আপনি ভালো কাজ করেন, আপনাকে ভালো কাজে আপনাকে স্বাগতম। কোনো বাধা নেই তো, আপনি করতে থাকেন, ভালো কাজ করতে থাকেন, আচ্ছা, এগুলো তো ভালো কাজ তমিমতার করেন। আহমেদ কাউসার নামে একজন প্রশ্ন করছে যে মেরিল ভাই গণ অভ্যুত্থানকে স্বীকার করেন? ভাই, আমরা প্রমাণ বসে আছি এখানে, গণ অভ্যুত্থান অস্বীকার করা, তবে বিপ্লবকে অস্বীকার করি। এটা যে একটা বিপ্লব ছিল না, এটা একদম এ বিষয়ে কোনো রকম সন্দেহ নাই। হ্যাঁ, ইভেন এই যে গণহত্যা ওয়ার্ডটা আছে, এই গণহত্যা ওয়ার্ডটার প্রতিও আমার কিন্তু একটু একটু হলেও কনফিউশনের ব্যাপার আছে, যে এটাকে কতটুকু গণহত্যা বলা যায়। আর আমি মানে তর্কে যাবো না এই বিষয়টাতে, এটা যার যার দৃষ্টিভঙ্গি। এটা অবশ্যই গণহত্যা ভাই। এটা যদি 5 আগস্টের পরে আরো 2-1 দিন আগাইতো না ভাই, এটা আরো খুবই সেক্ষেত্রে যদি কিলিংটা তোর 5,000-এর উপর হয়ে যাইতো, হ্যাঁ, তাহলে অবশ্যই। খেয়াল করেন না ভাই, আমরা তো সকলেই তাদের রেঞ্জের মধ্যেই ছিলাম। এই রানু সেনকেলে যে ককটেল গুলো বিস্ফোরণ হয়েছে, আমাদেরকে যে আসামিগুলো করানো হয়েছে, হ্যাঁ, আমি তখন রীতিমতো বাসায় ভাত খাচ্ছি, আমার মা আমার গেটে দাঁড়াই আছে, আমি বাসায় থাকবো যে ওই কোন সময় ছিল না। আমি বাসায় ভাত খাচ্ছি, ওই সময় শুনলাম আমার থানা থেকে কল আসলো, মানে যে কোনো একজন আমাকে সে সময় যিনি হেল্প করছে, ইনফরমেশন গুলো দিচ্ছে, আমার কল আসলো যে আমাদের নামে কি মামলা হলো, আমরা কি ককটেল বিস্ফোরণ করছি মহেশপুর। আমি রীতিমতো আমার বাসায়, আমার মা গেটে বসে আছে যে আমি খাবো, বাসা থেকে বের হবো। না, এগুলো আমরা ফিল করতেছি এখন, তো প্রায় প্রমাণ তো ভাই, এগুলো আমাদের ফিল সামনে করতেছি আমরা। যখন হাজিরা দিতে যায় সে সময় ওই পুলিশের যে অফিসার, নামটা ভুলে গেছি, মামলার যে আয়নে বলে না কি বলে ওনাকে, আয়ো আয়ো এই আয়ো আমাদের আমাদের সামনে মিথ্যা কথা বলছে, স্পষ্ট হয় আমরা কি পুলিশকে মেরে আহত করছি। আহ, কি দুঃখজনক। আসলে আওয়ামী লীগ কি দুঃশাসনটা না চালাইছে, কি রাজনীতিটা না, কি কি বাজে রাজনীতিটা না তারা চর্চা করছে, যার যার ফল হচ্ছে এটা গণমানুষের, মানে এটা হচ্ছে তাদের মানে তারা যোগ্য ছিল এই ফলের। আমরা হ্যাঁ, আরজু সকলেই চেষ্টা করছি আরজু, এই জায়গায় আমার মনে হয় কি জানিস, আন্দোলন সকলেরই, এককভাবে কেউ বলতে পারবে না যে এককভাবে, সকলেই চাচ্ছিল যে এই সরকার থেকে, শেখ হাসিনার কাছ থেকে মুক্তি। ইভেন যারা অনেক একদম মানে আসল ব্যাপারটা কি আমি তোকে বলি, আমি যেটা এটা যেভাবে দেখি, যে প্রত্যেকটা সরকারের কিছু মনে কর যে পাপ থাকে, হ্যাঁ, কোনো মাপ নেই। যেমন 2001 থেকে 2006 বিএনপি কে নিয়েও অনেক তর্ক বিতর্ক কিন্তু থেকেই গেছে। তো ব্যাপার হলো যে যখন না ভোটটা নিয়ে সমস্যা হয়ে যায়, ভোটের উপর মানুষের আস্থা থাকে না, না, তখন সব সমস্যাগুলো ডালপালা গজাইতে শুরু করে। Yes, এই অবশ্যই। এই ভুলের এইটা যে আমাদের একটা ভুল ছিল, এটা আমি আসলে ওপেন প্ল্যাটফর্মেই বলতেছি, এটার জন্য হয়তো বা আমাকে অনেক কথাও শুনতে হইতে পারে। মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল,
জনগণ আমাদের হয়তো মাফ করে দিত যদি আমরা একটা ফেয়ার ইলেকশন দিয়েও মনে করতে সরে আসতে পারতাম হয়তো। হ্যাঁ, তো জনগণের ওই ভুলটা মানে জনগণ ওই জায়গায় তো আমাদের ক্ষমা করে নাই। ঠিক আছে, একটা ছোট প্রশ্ন করছে যে বিপ্লব আর গণঅভ্যুত্থানের মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য, এটা অন্যদিন বলবো। হ্যাঁ, তো আর্য যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যেমন তাহলে টিটু ভাইয়ের ব্যাপারে স্পেসিফিকলি আরেকবার ভাই যাই বা সোহেল ভাইয়ের ব্যাপারে যাই, তোরা যেটা হেরাস করছ মানে যে হেরাসমেন্টটা শিকার মানে একসময় ফেস করছিস, তুই যদি টিটু ভাইয়ের নামে একটা তোকে ধমকানোর হুমকি দেওয়ার মামলা দিতি এক্স্যাক্টলি ভাবে, বা কোনো একটা জায়গায় চাঁদাবাজির বা কারোর উপর আক্রমণের, তাহলে মনে কর যে একটা ন্যায় বিচার বা মানে মানে জুলুম হইতো না, কিন্তু একটা সঠিক ব্যাপার হইতো যদি একটা নির্দিষ্ট অভিযোগ, কিন্তু তাকে বাসা থেকে ধরে নিয়ে যায় দেওয়া হলো একটা হত্যা মামলা, যেটা হয়তো বা আমাকে ধরে নিয়ে গেল কোন হয়তো বা হইতে পারে। হ্যাঁ, বা মনে কর যে বিস্ফোরক মামলা হইতে পারে। তো এই ব্যাপারগুলো কি তোদের ওই আওয়ামী লীগ আমলের রিপিটেই দেখতেছিস না তুই? আসলে এই বিষয়ের সাথে তো বিএনপি জড়িত না, এসব কিন্তু যারা সরকার। কিন্তু তুই আমি কোট করি তোকে, কিন্তু তুই বলছিস যে আমরা চাইলেই পারি। আমি আমি এই জন্য বললাম যে এই মুহূর্তে তো আমাদের হাতে সুযোগ আছে, সুযোগ তো আমাদের হাতে আছে, এটা অস্বীকার করার কিছু নেই তো ভাই। আমরা চাইলে তো অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা কি কেউ কোনো কিছু করছি? আমরা তো এই বিষয়গুলো এড়িয়ে যাই। আমরা তো আমাদের ভালোবাসা জায়গা, আমরা তো আমাদের ভালোবাসাটা প্রকাশ করছি। আমরা চাই না যে কারো কোনো ক্ষতি হোক পার্সোনাল। আমরা তো সকলেই, আমরা তো কে কি করছে তো আমরা জানি ভাই। ওনারা রাজনীতি করে জীবন ধ্বংস করলো, কমিটি পর্যন্ত হলো না। আর এইসব মানে পার্সোনাল কথা বলতে অনেক কথা তো বলা যায়। রাজনীতিতে আপনার তো বাধা আসবে, উনি বাধা দিবে, আমি ওনাকে বাধা দিব, এটা তো রাজনীতি চর্চা ভাই। আপনি আপনার দলকে আগাবেন, আমি আমার দলকে নিয়ে আগাবো, এই তো এটাই তো বিষয়, এটাই তো রাজনীতি। কিন্তু আরেকটা এটা নিয়ে ব্যাপার মানে আচু এই যে এখানে একটা ব্যাপার, এই যে তুই যে বললি না যে ভালোবাসার জায়গা, আমি তোকে ব্যক্তিগতভাবে বলি, হ্যাঁ, যে কখনো আমরা কোনো ছাত্রলীগ নেতা, হ্যাঁ, আমরা কখনো কোনো অমুককে ধরাই দিতে হবে অমুককে ধরাই দিতে হবে এই কাজ কখনো করি না। ইভেন তোকে আমি একটা উদাহরণ দিই, এই যে মতি ভাইয়ের ইলেকশন হইলো না, মতি ভাইয়ের ইলেকশনে আমি আর হায়দার যেভাবে মবের সম্মুখীন হয়েছিলাম, এই তোর আলে আরো কয়েকজন ছিল, হায়দার, আমি তো হায়দারকে চোখের সামনে মনে করলাম ও ডেড। ঠিক আছে, তো যাই হোক আমাদের রক্তের উপর দিয়ে তো রাজনীতি হয়েছে। হ্যাঁ, হুসেন গায়, হুসেন গায়। হ্যাঁ, আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে আসামি আবার করে ইচ্ছা মতো। পিছনে কিন্তু আপনাদের নেতারই হাত ছিল, দেখেন খেয়াল করে। না, অনেক কিছু ছিল, এটা তো অফকোর্স অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, যে দেখ ওখানে কিন্তু আমাদেরকে বলা হইলো যে আমরা ইচ্ছা মতো আসামি দিতে পারবো। আমি এবং হায়দার দুজন প্রমিস করে বলতে পারি আমরা একটা আসামির নাম মুখে নিয়ে কাউকে কখনো হেরেস করে না। ইভেন যখন অনেক সময় ওসি ওসি জাহিদ ভাই বা মানে ইয়ারা বলতো যে বিএনপির কোন ছলে অ্যাক্টিভ ছেড়ে ওনাকে একটু ধরাই দিই, আমি তো আসামি আপনার লাগলে নাম ধরে ধরাই বলতে, দিই, আমরা কোনোদিন করি নাই ভাই এই কাজ। আমি আপনাকে বলি একটু, আমাকে তাহলে একটু এখন সময় দেন। আমার কাছে মনে হয় না যে আমার চেয়ে বেশি কেউ নির্যাতনের শিকার হয়েছে পরবর্তীতে। আমি যখন রানসংখ্যালে রাজনীতিতে আসি, আমি যখন রানসংখ্যালে রাজনীতি শুরু করি, তৃণমূলের রাজনীতি শুরু করলাম, আমার কাছে মনে হয় না যত ছাত্র নেতা আছে যে আমার চেয়ে বেশি কেউ হুমকির শিকার হয়েছে, কেউ মামলার শিকার হয়েছে, কেউ পুলিশের শিকার হয়েছে। আমি এত নাম ধরে বলতে পারবো, এসআই গৌতম, উনি তো রীতিমতো বলছে আমি যেন বন্দরে না যায়। না, এটা আমরা এখন ফেস করতেছি, এটা আমরা এখন ফেস করতেছি। যে কোনো মাধ্যমে উনি আমাকে মেসেজ পাঠাইছে আমি যেন আর দুজনে বন্দরে না ঢুকে। আমি যেন ফেসবুকে না লিখি, আমি যেন মনে কর যে 10টা ছেলে 5টা ছেলে নিয়ে কোনো চায়ের দোকান আমাকে নিয়ে না দেখা যায়। ঘটনা ভাই, এটা তো 2-3 মাস ধরে হচ্ছে আপনাদের সাথে, আমাদের সাথে সেই তাহলে বছর পরিবর্তনটা হয়নি আর্য, 5 তারিখের যে পরিবর্তন, একটা নতুন বাতাসের ভাবছিলাম যে একটা নতুন বাতাস এসে গায়ে লাগবে, এটা হয় নাই। নির্বাচিত সরকারের মাধ্যমে আসবে, একটা অনির্বাচিত সরকার কিভাবে দেশ চালাতে পারে এটা বোধগম্য নয়। অবশ্যই অনতিবিলম্বে আপনার নির্বাচন দিতে হবে। নির্বাচনের বাইরে দেশ অস্থিতিশীলতার দিকেই আগাচ্ছে। আমরা 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 তো আন্দোলন করছি গণতন্ত্রের জন্য, তাহলে গণতান্ত্রিক চর্চাটা কই গেল? না, গণতান্ত্রিক চর্চা চলতেছে না। এবং আমি তোকে বলবো ব্যক্তিগতভাবে যে কোনো মানে ব্যক্তিগত জায়গা থেকে না, একটা ন্যায়ের জায়গা থেকে, যে যেই সব রাজনীতি সংগঠনের ছাত্র নেতারা বা আওয়ামী লীগের লোকেরা, তৃণমূলের লোকেরা অন্যায়ের সাথে জড়িত না, তাদেরকে যেন এইভাবে উঠে না নিয়ে যাওয়া হয়। তাদের ফ্যামিলি আছে, সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে। এটাও স্যার আসলাম, পারভেজ স্যার আছে, আসসালামু আলাইকুম স্যার। পারভেজ স্যার দেখতেছে আমাদেরকে, আমাদের জন্য আসলে এটা একটা সৌভাগ্যের ব্যাপার। স্যার আমাদের মতো দুজন মানুষকে, যদিও তো দলের স্যার একজন অত্যন্ত, যাই হোক আমি যেটা এখন একটা কথাই বলবো যে আজও আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে 98% বেশি হলো 60% ছেলেগুলো অ্যাটলিস্ট আমরা না আমাদের এলাকাটাকে ভালোবাসে রাজনীতি করি। তো
যারা মানে এইভাবে যে ধরে নিয়ে যায়, মানে আগের আমলে যে আমি ফ্যাসিস্ট কায়দাটাই বা এখন হচ্ছে। আমি একটা কথা বলি, আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তির সাথেই থাকছি। হ্যাঁ, প্রশাসন ছাড়া আমাদেরকে কেউ ওইভাবে হ্যারাস করে নাই, পার্সোনাল শত্রুতামি ছাড়া। এটা তো অস্বীকার করার না, মতো কিছু না। এটা বাস্তব দুইটা, না। এবং যে যে দুই চারজন যেমন কর্ম করছে তারা কিন্তু ঠিক সেই ফলগুলো পাচ্ছে। আপনি তো আপনার কর্মফল এড়াই যেতে পারেন না। না, এটা তো কোনো সুযোগ নেই, এটা তো কোনো সুযোগ নেই। এখন তোদের আমল আসলেও কি এই অগণতান্ত্রিক উপায়েই আমাদের উপর টর্চার চলবে, না কোনো একটা কাঠামো আসবে? স্পষ্টভাবে বলতে পারবো, বিএনপি শান্তিপ্রিয় দল, গণতান্ত্রিক দল, তারা গণতন্ত্র চর্চা করবে, এটা শিওর, এটা কোনো ভুল অতীতের, নেই। এই জন্য তো ভোট দিতে তারা এত লেট আচ্ছা, করছে। আর তোদের অতীতের ইতিহাস কিন্তু মনে কর যে জনগণ জানে, যারা সিনিয়র সিটিজেন আছে, হ্যাঁ, মানে খোলামেলা আলোচনায়। তো এবং কিন্তু আমার তারেক জিয়ার কথাবার্তা শুনে অনেক ম্যাচিউরড মনে হয়, হ্যাঁ। এখন জানি না কি হবে, আমরা তোদের উপর আশা রাখি যে ইনশাল্লাহ ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতেই কথাবার্তা হবে। আচ্ছা, আফজাল একটা প্রশ্ন করছে, আরজু ভাইরে জিজ্ঞেস করেন বিএনপিতে আদর্শগতভাবে বিএনপি দুইটা গ্রুপ এক্সিট করে, এ ব্যাপারে ওনার মন্তব্য কি? মানে তোদের বিএনপিতে আদর্শগতভাবে দুইটা গ্রুপ, ও মনে হয় কি বুঝিতে এসে তুই বুঝতে পারছিস আর কি। আদর্শ দুটো গ্রুপ বলতে কি, মানে মানে গ্রুপের রাজনীতি নাকি কি বলবো? আদর্শগতভাবে বিএনপির দুইটা গ্রুপ এক্সিস্ট করে আর কি। আমি ওর প্রশ্নটা বুঝতে আফজাল, পারিনি, আরেকটু। তোর প্রশ্নটা মানে আরজু বুঝতে পারে নাই। আসলে আফজাল বলতে যাচ্ছে যে বিএনপিতে আদর্শগতভাবে বিএনপির দুইটা গ্রুপ এক্সিট করে, কিন্তু বিএনপির তো আমার জানা মতে আদর্শ একটাই, জিয়াউর রহমান। হ্যাঁ, আরেকটা আদর্শ কথা আমি বলতে পারবো না, সেটা তারুণ্যের আদর্শের কথা বলছে কিনা, বা হয়তো বা তারেক জিয়া পন্থী। আমি একটু ব্যাপারটা ইজি করে বলি। প্রশ্নটা যে একটু খোলামেলা করে। হ্যাঁ, আমি মনে হয় একটু বুঝতে পারছি, ঠিক আছে, ভুল হইলে আপনি ধরাই দিস। মানে জিয়া সাহেব পন্থী এবং বেগম জিয়া সাহেব পন্থী দুইটা আলাদা আলাদা ব্যাপার স্যাপার যেই পুরোপুরি ভুল, এটা পুরোপুরি ভুল, পুরোপুরি ভুল। আর ভুল। সকলেই একই আদর্শেই। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুই কি আজকে ইয়ার কথা শুনছিস, নাহিদ সাহেবের কথা শুনছিস? আমি মানে ওর পোস্টটা আমি দেখতেছিলাম একটু আগে, আমি পড়তে পারি না পুরোটাই। ও তো মানে রীতিমতো, আমি কি বলবো ভাই, দুই দুই একটা লাইন পড়ছি, তারপর আর পড়ি নাই, ইন্টারেস্টেড না। আচ্ছা, এখানে নূর আলম সরকার সাধন ভাই বলতেছে, বিএনপি করার কারণে তোমরা যে হুমকি ও মামলার ভয় আগে দেখাইতা, সেটা এখন কিভাবে দেখতেছো? ভাই, আমি মেরিল বলতেছি, এবং রানী শঙ্করের 1 থেকে 2 জন হবে হাইয়েস্ট সাবেক ছাত্র সংগঠনের নেতা কর্মী। যদি কখনো কাউকে এরকম ভয় দেখাই থাকে রানী শঙ্করের, 2-1 জন ব্যতীত ম্যাক্সিমাম আমরা কখনো কাউকে ভয় দেখাই নাই। যারা পৌরসভায় রাজনীতি করছে তারা স্পষ্ট ভাবে চেনে, এবং আরজু এখানে আছে, বলতে পারবে যে কখনো কাউকে আমরা মামলা হামলার ভয় দেখাইছি না নাই। আরজু, যেটা আমরা দেখাচ্ছি না না। দেখাচ্ছিস না, অফকোর্স দেখাচ্ছিস না। তবে আমাদের রানী শঙ্কর এগুলো জড়িত। আরজু ভুলে গেলে চলবে না। 2000 বিএনপি যে 5টা আসন পাইছিল, ঠাকুরগাঁও একটা। ইয়েস, ইয়েস, এটা তার আমাদের মানে একটু আমাদের হলেও ওনার অপোনেন্ট তো অনেকই ছিল। আমার বাড়ির পাশে আরেকজন ওয়ার্কার্স পার্টির একজন অযোগ্য এমপি, যাকে আমি অযোগ্য বলি, ডিরেক্ট কথা বলতে ভালো লাগে। এলাকায় যার কোনো অবদান নেই, ওনারাই তো এলাকার বেনিফিশিয়ারি, ওনারাই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। সবচেয়ে ভালো লাগছে কি জানেন না, ওনার এলাকাতে, ওনার কেন্দ্রে ওনাকে আমরা এমন মানে ভরাডুবির মধ্যে নিয়ে গেছি, দেখছি, যেটা আমরা তার ইলেকশন করছি জোটে পড়ে, হ্যাঁ। পারে না, সেটা আমরা করে দেখাইছি, আমরা আচ্ছা, সফল। আচ্ছা, একটা নতুন কট্টর ডানপন্থী আর একটা জিয়ার মধ্যে করার মধ্যে, আচ্ছা, আফজাল বলতেছে যে বিএনপির মধ্যে শুনেন, একটা আমি কট্টর, আমি বলি, সকলেরই তো নিজস্ব একটা মতবাদ আছে, যে যার মতো কথা বলে, কিন্তু আদর্শগত জায়গা থেকে আমরা একটাই। মানে ওর কথাটা কিন্তু এখন এক নেতা এক কথা বলতেছে, আরেকজন আমরা এখন বর্তমানে, ম্যাডাম তো অসুস্থ, ম্যাডাম চিকিৎসাধীন অবস্থায় আছে, তো না, এই তুই মুহূর্তে কে, ওর প্রশ্নটা বুঝতে পারিস নাই। আমরা এই সময় কার কথা শুনবো? না, না, অবশ্যই ঠিক আছে, তুই ওর প্রশ্নটা বুঝতে পারিস না, আমার প্রশ্নটা একটু ভাঙে দিই, আফজালের প্রশ্নটা একটু ভাঙে দিই তোকে। ও বলতেছে যে বিএনপির মধ্যে দুইটা আদর্শ মানে আছে, এরকম আদর্শ, একজন একটা কট্টর ডানপন্থী, ডানপন্থী মানে বুঝছিস তুই, ইসলামিক জায়গায় কট্টর ইসলামপন্থী, অ্যান্সার দিচ্ছিলাম তো, এবং ওটাই জিয়া সাহেব কিন্তু মধ্যপন্থা অবলম্বন করতেছেন, মানে ব্যালেন্স করে, যেটা রাজনীতিতে গণতন্ত্রের স্বাভাবিক। হ্যাঁ, এটা প্রশ্ন আর কি। আমি তো প্রথমেই বললাম, বিএনপি ইসলাম প্রিয় একটি রাজনৈতিক দল। এটা প্রথম শুরুতেই বলছিস তুই।
প্রথমেই বলছি, এবং 2-4টা নেতার বিবৃতির কারণে তো আর কেউ ডানপন্থী হয়ে যায় না, আর কেউ বামপন্থী হয়ে যায় না। আমাদের আদর্শগত জায়গা থেকে এক, আমাদের পররাষ্ট্রনীতি এক। সেটাই। মানে যাই হোক, আমাদের এই মুহূর্তে কাকে ফলো করবো? অবশ্যই তারেক রহমানকে ফলো করবো। আচ্ছা তাহলে আমি একটু একটু ঠাকুরগাঁ 3 যাব। হ্যাঁ, ঠাকুরগাঁ 3 যাব। ঠাকুরগাঁ 3 কি কাকে কিভাবে দেখতেছিস? আমি তো অবশ্যই জাহিদ চাচাকেই চাই, দুঃসময়ের সৈনিক। জাহিদ চাচা এবং এই যে জয়নাল স্যার, যে অনেকদিন ধরে নমিনেশনের দাবিদার, স্যার, পীরগঞ্জের। এই যে আমাদের অ্যাডভোকেট, জি জি। অবশ্যই উনি আমাদের মামলাগুলো দেখছে, উনিও ভালো মানুষ। আমি আমি ওনাকেও চাই। কাউসার ভাইয়া অবশ্যই অনুতপ্ত, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এটা নিয়ে অনুমতি নাই, এটা নিয়ে আমি অনেক কথা বলছি, এগুলো নিয়ে আসলে বলার কিছু নেই। হ্যাঁ, আর আজু, আহ, গণ অধিকার পরিষদকে যেভাবে করা হয়েছে, হ্যাঁ, তো গণ অধিকার পরিষদকে তারেক সাহেব নিজে একটা চিঠি দিয়ে। আমি ওকে নিয়ে কথা বলতে যাচ্ছি না, ওই না না, ভ্যানচোর আমি আমি লোককে নিয়ে। আমি আমি বলি একটু, এক সেকেন্ড একটু প্রশ্নটা জায়গাটা করি, প্রশ্নটা যে তারেক সাহেব গণ অধিকার পরিষদের নুরু সাহেবের জন্য নোয়াখালীর কোন একটা আসনের, নোয়াখালী জেলাকে চিঠি পাঠিয়েছে অমুক আসনে তার প্রচার প্রচারণার সাহায্য করার জন্য। হ্যাঁ, এখন তোমার কি মনে হয় আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এখন আছে? অবশ্যই আছে সাধন ভাই। আচ্ছা যাই হোক, আমি এখন যেটা বলতে চাচ্ছি যে গণ অধিকার পরিষদকে ওখানে কিন্তু বিএনপি একটা শেল্টার, মানে যেটা বলে একটা জায়গা দিছে, সেই জায়গা থেকে ঠাকুরগাঁ 3 গণ অধিকার পরিষদের আহ যে নেতা, তার ভোট করা, সে ভোট করবে মনে হয়। হ্যাঁ, স্বাভাবিকভাবেই। এই জায়গাটা মানে তোরা কিভাবে দেখতেছিস দলীয় ভাবে? কিভাবে তারা যদি আমাদের সাথে জোটে আসে, হ্যাঁ, আমরা তাদেরকে যেভাবে তারেক ভাই যেভাবে তাদেরকে আসন দিবে, যে জায়গায় একটাও দিতে পারে, দুটোও দিতে পারে, এর বাইরে তো না। তাই বলে তো ওরা গোটা বাংলাদেশে নির্বাচন করার মতো এত বড় রাজনৈতিক দল তো তারা না। স্পষ্ট কথা। ভাইয়া যদি তারা আমাদের জোটে থাকে, তাহলে ভাইয়া যেটা দিবে। তাদের আচ্ছা, এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করাটা তোরা কিভাবে দেখতেছিস, যে ঠিক ফেয়ার? অবশ্যই। আচ্ছা, তো তোদের কি মনে হয় না যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ, আওয়ামী লীগ না থাকলে বিএনপির একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, যেটা আওয়ামী লীগের দীর্ঘ, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি, হ্যাঁ, যে যখন কোনো বিরোধী দল থাকে না, ওয়েল মাসাল, মানে একটু শক্তিশালী বিরোধী দল না থাকে, হ্যাঁ, দমন পীড়ন চলে, তখন এই ফ্যাসিস্ট তৈরি হয়। এটা কিন্তু ভাই, আমি আমরা বারবার এই আওয়ামী দুঃশাসন চাই না। তারা আসলে যদি সে আগের রাজনীতি করে, তা আমরা ওই না না, রাজনীতি চাই না। এটা তো বাতিল করবে জনগণ, তাই না? হ্যাঁ, অবশ্যই। মনে কর, জনগণই তো, জনগণ তো চাচ্ছে তাই, জনগণের ভাব তো তাই। মানে আমরা জনগণের অংশ। মানে তুই অনলাইন ভোটের পোলিং গুলো দেখছিস? অনেক হ্যাঁ, অনলাইন। আমি দেখি, দু একটা দেখি। মানে তুই কি মানে আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে অস্বীকার করতেছিস যে এই ভোট ব্যাংকটা? আমি একটু আগে বললাম যে আমরা একটা বৃহৎ রাজনৈতিক দল, বৃহৎ। তাইলে মানে আহ, আচ্ছা, মনে কর এই নির্বাচনে নিষিদ্ধ না হইলো, নির্বাচন আসলে এই নির্বাচন তারা মনে কর যে আসন পাইলো হাতেও না বা পাইলেও না, পরবর্তী মানে আমি এই জায়গা থেকে বলতেছি যে জনগণ যদি মনে জনগণ কর যে, চায়, জনগণ যদি চায়, তাহলে অবশ্যই তারা আসুক, রাজনীতিতে আসুক। রাজনীতি তো আপনার আওয়ামী লীগ বিএনপি একটা তো মানে সৌন্দর্য ছিল, যেটা আওয়ামী লীগ নিজে নিজে নষ্ট করছে। এটা কিন্তু বাস্তব। এই আমি বলতেছি যে আওয়ামী লীগ না থাকলে এই যে মাইনাস টু, তুই যে প্রথমে যেটা বলছিলি যে তোদেরকে যে -2 পরিকল্পনা চলতেছে, আসলে আওয়ামী লীগ বিএনপি পরস্পরের প্রতিপূরক, একটা যদি থাকে আরেকটা যদি না থাকে ওটা পড়ে যাবে, এটা ব্যালেন্স হবে না। সৌন্দর্য ছিল, এটা রাজনৈতিক ইয়া। এখন আওয়ামী লীগের জায়গা নেওয়ার জন্য আরেকটা আরো দল তৈরি হচ্ছে হয়তো। তোর কি মনে তারা হয় যে তৈরি মানে আহ দল তো ভাই অনেক চেষ্টা তুই ক্রিয়েট করা এত সহজ না। ডক্টর ইউনূস সাহেব এর আগেও চেষ্টা করছে, পারে নাই, এখনো পারবে না। এত সস্তা, এত সহজ সব, মুখের একদম কলা। উনি সার্জিসের মতো একটা ছেলে একটা বক্তব্য দিয়ে দিল, ওই ওই কয়দিন রাজনীতি করবে, দেখবো তো আমরাও। না, এরকম তো মনে কর 90-এর বড় বড় নেতারা টিকে থাকে নাই, ঝরে পড়ে গেছে। হ্যাঁ, জাতীয় পার্টি এগুলা তো কিন্তু আমরা এখনো আছে। দেখবো যে সে কিসের আঙ্গিকে, কিসের ভিত্তিতে সে এইভাবে একটি দলকে ইয়া করে দিয়ে দিল, মানে পুরো ক্রেডিট দিয়ে দিল। এটা কিভাবে সম্ভব? তাহলে আমরা কি করতেছিলাম? আমরা কি আঙ্গুল চুষতেছিলাম? কই তাদের নামে কোনো ছেলেকে তো দেখলাম না ভাই। এগুলা তো আমরা সাক্ষী ভাই, আন্দোলনের সাক্ষী আমরা। কই আমাকে তো শিবিরের সেক্রেটারি না সভাপতি ফোন দিছে 4 তারিখে, তাইলে
বলেন যে ভাই আমরা এই আন্দোলনে থাকতে চাই, এইভাবে বলছে যে অবশ্যই আপনারা থাকবেন। আমি তখন ব্রাহ্মণবাড়িয়ায়, আমি তখন রানী সিংকে ছাড়া দিচ্ছি তখন, আমাদের আমি তো ব্রাহ্মণবাড়ি। রানীশঙ্কর উপজেলা ছাত্র শিবিরের। হ্যাঁ, আমি আপনাকে স্পষ্ট হয়ে বললাম, আমি এগুলো কি ফের, এগুলা গোপন করার কি আছে, আচ্ছা বলুন তুই দেখি। একটু আমাকে ব্যক্তিগত ভাবে তোর সাথে পরে কথা বলবো, আমি ওই ভাইয়ের সাথেও কথা বলতে চাবো, ভাইকে ইনভাইট করবো, ভাই যদি ওর সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমাকে একটু নাম্বারটা প্রোভাইড করিস যদি পসিবল হয়। নাম আমি এই জন্য আপনাকে দুটাই বললাম, নাম তো বললাম না। আমি তো আপনাকে বলতেছি, এটা তো একদম সত্য কথা। আমাকে তো 4 তারিখে ফোন, 4 তারিখ রাতে, এই আপনার 11টা কি 11:30 বাজবে বা 9:30, ওই সময় আমাকে কল দিতে, যে আমি তো বললাম আমি তো ব্রাহ্মণবাড়িয়ায়, আমার তো খুবই বাজে একটা ব্যাপার স্যাপার এলাকায়, থাকতে পারতেছি না, থাকতে পারি নাই, প্রশাসনের চাপ, আমাকে পালায় আসতে দিছে। আমি তো ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, আশুগঞ্জে। তো সেই সময় আমাকে কল দিল যে ভাই অবশ্যই আপনারা কেন থাকবেন না, আমরা চাই তো আপনারা আসেন। আপনাদের সাথে সেই কবে থেকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকজনকে, যে তাদেরকে নিয়ে আসো, সকল ছাত্র সংগঠনকে এক জায়গায় নিয়ে আসা হোক, সবাই সম্মিলিত ভাবে শক্তি হয়ে আমাদেরকে তো এই আন্দোলনটা পরিচালনা করতে হবে। তাহলে পরবর্তী তারা কিভাবে ক্রেডিটটা নিয়ে নিল ভাই, কিভাবে দিয়ে দিল, এটা হাঁকাও নোংরামি ছাড়া কিছু না এগুলা। এটা যে আমাদেরকে মাইনাসে, তাদের যে পরিকল্পনা, তারা সফল হতে পারবে না, অবশ্যই না, পারবে না, আমার মনে হয় না সফল। আমার আমার এটাও মনে হয় না যে তারা আওয়ামী লীগকে একদম চিরতরে ধ্বংস করে দিতে পারবে। আমার এটাও মনে হয় না যে বিএনপি কে কোনোভাবে মাইনাস করা কোনোভাবে পসিবল। বিএনপি কে চেষ্টা করে নাই, পারছে কি? না, পারে নাই। পারেনি, পারেনি, সম্ভব আপনারা না। সঠিক রাজনীতি চর্চা করেন, আবার হ্যাঁ, আসেন, তাছাড়া করেন রাজনৈতিক চর্চা রাজনীতি। ছাড়া তো পসিবল না আসলে। রাজনীতি রাজনীতি আচ্ছা, তো অবশ্যই বিষয়। রাজনীতি একটা দীর্ঘ চর্চার বিষয়। হ্যাঁ, আচ্ছা ইয়া, একটা ছোট ভাই বা বড় ভাই প্রশ্ন করছে যে ভাইয়ের নাম হচ্ছে এমডি আব্দুল্লাহ আল মামুন, মিল ভাই হাসিনা রানী যে পালাইলো এখন কি হবে, ওই রানী তো আর আসবে না মনে হয়। আসলে আমি নেত্রী করেই বলবো, হ্যাঁ আপনারা যাই বলেন, আমি নেত্রী করেই বলবো, যেহেতু আমি ওই ওই দল করছি। আহ, তার বিচার হইলে, সে যদি অপরাধ করে থাকে তার বিচার প্রক্রিয়া হইলে তার বিচার হবে। যদিও আমরা বাংলাদেশের দেশে জানি যে কোনো রাজনীতিবিদদের বিচার হয় না। এবং তাদেরকে নিয়ে তারা চলে গেলে অন্তত মনে হয় যে না, মাথার বিষখান ঝাড়ে গেল, ওই বিষখান আর উঠাইলে আসার দরকার নেই। তো আমার মনে হয় যে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা কিভাবে আসবে যেখানে একজন ছাত্র নেতা রানী সংকলে ছিল 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখ, তাকে 5 তারিখের হত্যা মামলায় ঠাকুরগাঁই চালান দেওয়া হয়। তো তার কেন আসার ভাই, আপনাকে একটু আগে উদাহরণ দিলাম। শেষ করি, শেষ করি। যে মনে আমিও তো কর যে সে এখানে তো আসার প্রশ্নই উঠে না তার। আমার মনে হয় যে তার মাথায় যদি সুস্থ বুদ্ধি থাকে, নেত্রী অনেক বুদ্ধিমান, অনেক বেশি বুঝেন, তার সাথে অনেক বুঝবান মানুষরা আছেন। হ্যাঁ, যারা মনে কর কলকাতার পার্ক স্ট্রিটে হাফ প্যান্ট পরে মদের বোতল নিয়েও নাকি আমাদের অনেক নেতাদেরকে দেখা যায়। তো যাই হোক, ঘটে পারে। আমি বলতে চাচ্ছি যে উনি আসবেন কিনা জানি না। তাহলে মামুন ভাই, আপনার প্রশ্নের প্রেক্ষাপটে বলতে গেলে আমাকে তো এটাও বলতে হয় যে তারেক সাহেব কেন দেশে আসছেন না। আরজু, আমি আপনাকে অ্যান্সারটা দিতে চাই, তারেক ভাই কেন দেশে আসছে, তারেক আমি ওনার নামে আরেকটু কথা আছে দাঁড়া, এটা উত্তর দিবে, এটা পুরোটা শুনবো তোর কাছে। আরেকটা কনস্পাইরেসি থিওরি, ষড়যন্ত্রমূলক থিওরি শুনতেছি এরকম যে বাবু সাহেবকে ছেড়ে দেওয়া হইলো, তোদের নামে মামলাগুলো হালকা করা হচ্ছে না, কিন্তু তারেক সাহেবকে এমন টোপ দেখানো হচ্ছে যে বাবু সাহেবকে তো ছেড়ে দিলাম, আপনি আসেন, আপনি আসলে কোনো প্রবলেম হবে না। এমনও শুনতেছি যে উনি আসলে উনিও কর। হ্যাঁ, যে এরকম গুজব, এগুলো গুজব কানে আসতেছে। হ্যাঁ, যেমন ইভেন নাহিদ সাহেবের কথাবার্তা এরকমই মনে হচ্ছে যে হয়তো বা ওনাদের মেন্টালিটিটা এরকমই। শুনেন, তো আমি একটা বাবর ভাইয়ের এই যে মামলাগুলো চলমান ছিল, আমিও কিছুদিন আগে ঢাকায় ছিলাম। ভাইয়ের এই মামলার বিষয়গুলো তো অনেক ভাইয়ের মাধ্যমে হোক আর যেভাবে হোক, উসমান ভাই, আপনার সরি আপনার পিএস ভাই, ভাই সহ ওনার মামলাগুলো যখন আমরা ইয়া করছিলাম, ওই কার্যক্রম পরিচালনা করতেছিলাম আমরা, তো সে সময় দেখছি আর কি বাধাগুলো কোথায়। ঠিক আছে, এই বাধাগুলো আপনার এই যে কিছুদিন আগে ইলিয়াস হোসেন একটা কথা বললো না, আসিফ নজরুল সম্পর্কে, একদম বাস্তব ভাই। উনার যে পার্সোনাল যে পিএস সব পরিচালনা, সে সে কোর্ট পরিচালনা করছে, সত্য কথা ভাই, এটা আমার নিজ চোখে দেখা। এই কিছুদিন আগে ভাইয়ের তো মামলার আপনার ইয়া হয়ে গেল, আবার ছোট ছোট মামলা, মানে আমরা দেখছি এগুলা, যা ইচ্ছা এটা ওরা নাটক করে। তাই অবস্থা আর কি। হ্যাঁ, তারা যদি চিন্তা করে যে আমাদের লিডার দেশে আসবে, তারেক ভাই দেশে আসবে, তারা তাকে গ্রেপ্তার করবে, সেদিন আরেকটা গণ অভ্যুত্থান হবে, তাদের বুকের উপর দিয়ে আমরা তার ভাইকে নিয়ে যাব। এটা চরম সত্য কথা, এটা চরম সত্য কথা। তাদের এত বড় তারা রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি হয়ে যায়নি যে তারা তারেক ভাইয়ের মতো ব্যক্তিকে এইভাবে আটকাই দিবে।
এত সহজ নয়। এই আন্দোলন এই আন্দোলনে কে কিভাবে কি করছে এটা তো আমরা জানি। আমি তো নাম ধরে বলতে পারবো, গুটি কয়েক আপনি যে ছোট জায়গায় আমাদের রানী সেন্টার থেকে যে দুই ছোট, আমি তো নাম ধরে বলতে পারবো, আমি ছাত্র দলের ছেলেগুলোকে স্পষ্ট ভাবে বলতে পারবো, তারাই ছিল সামনে। ছোট ভাই হাবিব, আমাদের ছাত্র দলের আতিক, তারপর সোহেল, এই যে রাব্বি, এরা তো সামনে আমাদের, আমার চোখে দেখা এগুলা। রাব্বি ভাই, আপনার মিঠু, আমাদের আমাদের সাবেক ছাত্র নেতা মজুমদার সাহেব, আওলাদ চাচা, আমি তো নাম ধরে বলতে পারবো, তারা সবাই ছিল আচ্ছা, আন্দোলন। হাবিব সাহেব কি ও ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, না সে ছাত্র সমাজে? আমি আসলে তো ওর বিষয়ে কি বলবো। উনি রানী সকলের একজন সমালোচিত মানে আলোচিত ক্যারেক্টার আর কি বর্তমানে, একজন রানী সে সকলের নায়ক। সে আমার ছোট ভাই, আমারও ছোট ভাই, স্নেহ ছোট ভাই। আপনার স্নেহের হইতে পারে, সে ছোট ভাই। মানে রাজনৈতিক, তার রাজনৈতিক মতাদর্শটা জিজ্ঞেস করতেছি আমি। সে অবশ্যই, আমি যতটুকু জানি, যেহেতু সে আমার ছোট ভাই, সে অবশ্যই সে বিএনপি কে পছন্দ করে, সে চাই পছন্দ করে কিন্তু ছাত্র সমন্বয়কারী এরকম। হ্যাঁ, করুক না। মানে আমি বলতে চাচ্ছি যে ভবিষ্যতে কখনো যদি বৈষম্য বিরোধী দল হয়, প্ল্যাটফর্ম গঠন হয়, রাজনৈতিক প্ল্যাটফর্ম বা নাগরিক কমিটি, সে কি ওই কমিটির সদস্য থাকবে, না ছাত্র দলের কমিটিতে আসবে? আমি আসলে এই বিষয়ে তো ওর সাথে ডিসকাস আমার ওইভাবে আচ্ছা, যাই হয় হোক, না। আমি আশা করি আমি একদিন তাকে দাওয়াত দিব, তাকেও দাওয়াত দিব। আমি একদিন তাকেও দাওয়াত দিব, ইচ্ছা আছে তার সাথে কথা বলার। হ্যাঁ, হুম, তার সাথে ওপেন প্ল্যাটফর্মে কথা বলার ইচ্ছা আছে। ভালো আহ, ভালো। তবে আমি আজু, আমি আপনাকে বলি, আমি আরো দুই চারজন নাম বলতে চাই। জাকির, মুন্না, হ্যাঁ, সওয়াল, এগুলা ছেলে, আমি একদম, এগুলা প্রকাশ্যে ছিল স্পষ্ট ভাবে, এরা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত। আচ্ছা, আমাদের মানে আহ, আমরা কি একটা জিনিস তারা আমি, তারা নেতৃত্ব যারা ক্রেডিট নিচ্ছে তারা ভুয়া, তারা নেতৃত্ব দিছে। আপনি দেখেন ফুটেজ গুলো, দেখেন কারা ছিল সামনে, দেখেন। তো ও এতজনের মাঝখানে শুধু আমি একজনকে খুঁজে পাইছি, ওটা হচ্ছে হাবিব। ওই দিক থেকে ও ও ও একটা চেষ্টা করছে এই আন্দোলনকে সফল করার জন্য। আর এই পাশ দিয়ে তো আমি আর নামগুলো বললামই। আচ্ছা, ব্যক্তি কেন্দ্রিক কাউকে নিয়ে আর আলাপ না করি আমরা। যাই হোক, আমরা একটা ব্যাপক আলোচনা করলাম, অনেক কথা হইলো। তো আজও শেষ, আমি, তুই শেষ করিস, শেষে 2 লাইন তুই, মানে 1 মিনিট তুই বলিস, আমি শেষ করার দিকে বলি যে আসলে আমরা, আমাদের মতো তৃণমূলে অনেক কর্মী আছে, তোরা টের পাবি, তোরা যখন ক্ষমতা আসবি টের পাবি, আমরা বঞ্চিত, আমরা দল থেকে কিছু পাই নাই কখনো। কিন্তু আমরা দলের না, যেটা মানে শেখ মুজিবুর রহমানকে তো অনেক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখন অনেকে অনেকভাবে জেএনজিরা তারা বলে স্বৈরাচার, হাবি জাবি বহুত কথা শুনতে হয়। কিন্তু লিটারেলি আমরা তার একটা আদর্শ, মুজিববাদ না সেটা, তার একটা আদর্শ আছে, রাজনৈতিক চেতনা আছে, যেটা আমরা ধারণ করি। আমরা আওয়ামী লীগ করি, যতদিন না নিষিদ্ধ হবে আমরা হয়তো বা এভাবেই আওয়ামী লীগ করবো। হ্যাঁ, এই আর কি। আর আমাকে কবিমতান একটা প্রশ্ন করছিল, হ্যাঁ, আমি ওর প্রশ্ন উত্তরটা একটু দিয়ে দিই। হ্যাঁ, আপনার বলতে আপনার দল, ও যে কি প্রশ্ন করছিল, হ্যাঁ মেইল ভাই, আপনারা যদি রাজনীতি করার সুযোগ পান তবে কি আবার আগের মতো প্রতিহিংসায় লিপ্ত হবেন? কাউসার ভাই, আমি তো আমার মানুষের কথা বলতে পারবো না। বাংলাদেশটা আসলে, বাংলাদেশের মানুষজন, মানে পৃথিবীর দেশগুলো হয় যে বৈচিত্র্যময়, বাংলাদেশের মানুষ বৈচিত্র্যময়, জায়গা কম তো দেখা যায় যে এক একটা রাজ্য এক এক রকম বৈচিত্র্যময়। এখানে রাজ্য নাই, সবাই মানুষ, তাই আমরা বৈচিত্র্যময়। তো কার কি রং আমি বলতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আজকে থেকে 10 বছর 15 বছর পর হোক, অবশ্যই তো একটা কিছু একটা সমাধানে দাঁড়াবে এক সময়। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রতিহিংসায় যাব না। তবে আমি আরজু অনেক সুন্দর আলোচনা করছে, আরজুকে ধন্যবাদ। এবং যেই সমালোচনা, মানে আওয়ামী লীগের যে দোষ ত্রুটি যেগুলোর কথা বলা হয়েছে, এগুলোর জন্য আমি গভীরভাবে আমার জায়গা থেকে অনুতপ্ত। এবং আরেকটি কথা স্পষ্টভাবে আরজুকে বলে দিব, আরজু, দেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একদমই নেই, এটা তুইও স্বীকার করছিস। এই সরকার মারাত্মকভাবে ব্যর্থ। একটা উদাহরণ দিলাম, আমাদের দলের একজন হাইকমান্ড, একজন ব্যক্তি যিনি বসে আছে থানায়, একজন এএসআই মানিক, তার এত দুঃসাহস হয় কিভাবে? সে জনগণের সেবক, সে সেবা দিবে, সে আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় কবে, কিভাবে? তার হাত যে ভেঙে দেওয়া হয়নি, এটা তার ভাগ্য। এইসব বিয়াদবকে মানে শাস্তি হওয়া অবশ্যই দৃষ্টি আরজু করবে। এদের কারণে, এদের এইভাবে কারণে
আচ্ছা এইসব এইসব ব্যক্তি মানে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এইসব কথা বলার সময় একটু সচেতন থাকতে হবে, এগুলো কিন্তু ফ্যাসিবাদীর লক্ষণ। হ্যাঁ, না না না, অবশ্যই এইভাবে এটা হইতে পারে না। একজন একজন মানুষ ভদ্রভাবে বসে থাকে, ভালোভাবে কথা বলছে, আরেকজন আঙ্গুল তুলে কথা বলছে, উনি এই সাহস পায় কোথায়? অভদ্রতা, একদমই অভদ্রতা। আচ্ছা তাকে কেন তো আচ্ছা শিখিয়ে? তো আচ্ছা আমি শেষ করে দিই। দেশের ল অ্যান্ড অর্ডার নাই, এবং বর্তমান সরকারের আচরণ আমার কাছে ফ্যাসিস্টদের মতোই মনে হয়। আওয়ামী লীগ আমলের কালচারই তারা ফলো আপ করছে, নতুনত্ব দেখতে পাচ্ছি না। তো আমি আশা করব যে বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে হয়তোবা জিনিসগুলো আরো সুন্দরভাবে অন্য কোনো ভাবে হবে, বা নতুন কোনো ভাবে নতুন আঙ্গিকে আমরা দেখতে পাবো দেশটাকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে দেখবো। বিএনপির কাছে, বিএনপি তরুণ ছাত্র নেতা আরজুর কাছে আমি এতটুকুই আশা ব্যক্ত করি। এবং আমরা যারা আওয়ামী লীগের যারা যারা অন্যায়ের সাথে জড়িত আছে, ইভেন আমিও যদি কোনো অন্যায় করে থাকি, আমাকেও দোষের মানে ওই দোষটার জন্য আমাকে যে শাস্তি প্রাপ্য সেটা দেওয়া হোক। এই বিষয়ে মানে সম্পূর্ণ আওয়ামী লীগ দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি চাই বিচার হোক, স্বচ্ছ ন্যায় বিচার হোক। হ্যাঁ, এবং বাংলাদেশটা সুন্দর হোক, সমৃদ্ধময় হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের দেশের মানুষ সুস্থ থাকুক। এবং এর যদি প্রোগ্রাম দেখে থাকেন শিবিরের ভাইরা এবং সমন্বয়কারী যারা ভাইরা আছেন, আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে নক করবো, বা কেউ ইন্টারেস্টেড হলে আপনারা আমাকে নক করেন। আমি আপনাদের সাথে লাইভে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজু শেষ করেন, কি বলবি আর কি, এটা সময় টানে দিন। প্রথমত আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে আপনারা কোনো প্রোপাগান্ডায় কান দিবেন না। আপনারা সরজমিনের বিষয়গুলো অনুধাবন করবেন যে আসলে একটি পক্ষ কি চাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্য যে কার্যক্রম, বা বিএনপিকে যে কথায় কথায় বিএনপি কিছু করুক আর না করুক, বিএনপিকে যে দোষ দেওয়া হচ্ছে, আসলে সত্য কথা। আমি আরজু, উপজেলা ছাত্র দলের সাধারণ একজন কর্মী, আমাকে নিয়ে কেউ একটা ইয়া দিতে পারবে না যে কোনো চাঁদাবাজি, কোনো দখলদারি, এসব কোনো কাজের সাথেই ছাত্রদল এটা বিএনপিটা সমর্থন করে না। তারেক ভাই এটা সমর্থন করে না। এবং তারেক ভাই এই খবর পাওয়া মাত্রই, যেখানে যিনি যে খবর পাইছে, যারা জড়িত এইসব বিষয়ে, তার রীতিমতো কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে, তাকে বহিষ্কার করা হচ্ছে। এরকম মানুষ, এরকম ব্যক্তিকে আমরা তো দলে চাই না। যারা অতি উৎসাহী হয়ে এসব করছেন, আপনারা অবশ্যই এইসব কাজ থেকে বিরত থাকবেন। আমি পার্সোনালি আমার জনগণের উদ্দেশ্যে এটুকুই বলবো যে আপনারা সকলে সচেতন হন। এখন অনলাইনের যুগ, হুটহাট সব প্রপাগান্ডায় কান দিবেন না। তারা প্রপাগান্ডা চালাচ্ছে, ছড়াচ্ছে বিভিন্ন মিডিয়া তাদের দখলে। কোনো কিছুতেই আমরা ওইভাবে আমাদের কোনো প্রভাব, আমাদের বিস্তার আমরা করছি না। আমরা যেহেতু শান্তির রাজনীতি পছন্দ করি আদিকাল থেকে, আমরা অতীত থেকেই আমরা সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল। আপনারা আমাদের উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ আপনারা কেউ নিরাশ হবেন না। তারেক ভাই আপনাদের নিরাশ করবে না। দেশ নেত্রীর জন্য সকলের কাছে দোয়া চাইলাম। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। এবং দেশ দেশ দেশনায়ক তারেক রহমান, আমি যতটুকু জানি, উনি খুব শীঘ্রই দেশে আসছেন, এবং একটি দেশে ইনশাল্লাহ ভালো কিছুই হবে তারেক ভাইয়ের নেতৃত্বে। আচ্ছা আজু, ধন্যবাদ তোকে ভাইয়া। হ্যাঁ, ঠিক আপনি আছে। ভালো থাকবেন। আচ্ছা, সালাম। কথা হবে, খোদা হাফেজ। আচ্ছা, সবাইকে ধন্যবাদ আজকের লাইভটি শোনার জন্য। হ্যাঁ, আহ, অনেক কথা হইলো। আমি চেষ্টা করব এরপরে জামাত শিবির হোক বা যে কোনো ভিন্ন রাজনৈতিক আমজাদের সাথে আমাদের মতের ভিন্নতা রয়েছে, দৃষ্টিভঙ্গির ভিন্নতা রয়েছে, তাদের সাথে কথা বলার। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দোয়া রাখবেন আমাদের জন্য। আমরা আসলে দেশটাকে ভালোবাসি, রাজনীতি করতে চাই, দেশটাকে আমরা ভালোবাসি। না হলে ভাই বিশ্বাস করেন না, নিজের খায়ে বোনের মোস্ত আর প্রয়োজন হয় না, কোনো প্রয়োজন হয় না। দেশকে ভালো না বাসলে এটার কোনো প্রয়োজন হয় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।